আচ্ছা, আজকের ক্লাসটা দেখো। আজকে তো আমরা মূলত বেসিক কম্পিউটারেরই 12 নম্বর ক্লাস দেখতেছি। তো এটা মূলত আসলে আজকের টপিকসগুলো যদি আমরা দেখি, খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক ছিল। তো এই যে লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, হেডার, ফুডার, পেজ নাম্বার, টেক্সট বক্সের প্রজেক্ট, তারপরে ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ইকুয়েশন, সিম্বল, অনেকগুলা, তাই না? অনেকগুলো অপশন। তো উপস্থিতি খুব একটা ভালো না। আমরা কিছুটা আলোচনা করি, পরের ক্লাসে আবার রিপিট করবো নি। তো যাক, ভিডিওটাও হোক, সেক্ষেত্রে ওখান থেকে কেউ কেউ জানতে পারবে। তো আসো সবাই মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমরা ইনসার্ট ট্যাবের পেজ কমান্ড গ্রুপ, টেবিল কমান্ড গ্রুপ, ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ শেষ তো নাকি? আজকে আমরা এই যে লিঙ্ক কমান্ড গ্রুপ থেকে শুরু করব। কি থেকে শুরু করব? লিঙ্ক মানে আসলে যুক্ত করা। লিঙ্ক মানে কি করা? যুক্ত করা। আমরা যদি কোনো কিছুকে ফাইলের সঙ্গে যুক্ত করে রাখতে চাই, তাহলে এটা লিঙ্কের মাধ্যমে। যেমন অনেক সময় দেখা যায় ইন্টারনেটে গেলে আমরা কিছু লেখা দেখি ব্লু কালারের। কি কালারের? ব্লু কালারের, নিচে আন্ডারলাইন থাকে। তখন আমরা ওখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটটাতে বা ওই ঠিকানাতে আমাদের নিয়ে যায়। তো ওটা আসলে লিঙ্ক করা থাকার কারণে, কি থাকার কারণে? লিঙ্ক থাকার কারণে নিয়ে যায়। তো এই লিঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি? তো একটা কাজ করো, সবাই একটু লেখো সমান RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এই লেখাটা আগে নিয়ে আসো। আমি তোমাদেরকে একটা লিঙ্ক দেখাই এখানে। লেখাটা নিয়ে আসতে পারছো? সবাই তো নিয়ে আসতে পারছে না? অসুবিধা নাই তো কারো? আচ্ছা, কারণ রেডি না হলে তো বুঝতে পারবে না। আচ্ছা, ধরো এই ফাইলটা তৈরি করার সময় আমার দেখা যাচ্ছে যে এই লেখাটার সাথে এই লেখাটার সাথে কোনো কিছু একটা লিঙ্ক করতে হবে। কি করতে হবে? লিঙ্ক করতে হবে। তো যে লেখাটার সাথে লিঙ্ক করতে হবে, প্রথমে সেটাকে আমরা সিলেক্ট করব। দেখো তো সিলেক্ট করতে পারো কিনা। পারছো সিলেক্ট করতে? সিলেক্ট করার পরে তুমি ইনসার্ট ট্যাবের এই যে লিঙ্কে চলে আসবে। কোথায় চলে আসবে? লিঙ্কে চলে আসবে। আসছো? ও, এটা একটা সফটওয়্যার করা আছে, ইনস্টল করা আছে। আপাতত থাকুক, অসুবিধা নাই, আনইনস্টল করলেও হবে কন্ট্রোল প্যানেল থেকে। আচ্ছা, তো এইখানে তোমরা যখন যাবা, তোমার এখানে হ্যাঁ না এটা একটা আলাদা। হ্যাঁ, গ্রামারলি যেটা। আচ্ছা, তো এই যে তুমি যখন যাবা, তখন তোমার এই কম্পিউটারে তোমার এই ডকুমেন্টটা ওপেন করছে। এখানে কি ওপেন করে দেখাচ্ছে? তুমি চাইলেই এইখানে ক্লিক করে ডেস্কটপে যেতে পারো, পিকচারে যেতে পারো, মানে কম্পিউটারের যে কোনো জায়গায় যেতে পারবা। তো যাই হোক, মানে যেখানে লিঙ্ক করবা সেখানে তো তোমার যেতে হবে, তাই না? আপাতত আমরা ডকুমেন্টেই আছি। কোথায় আছি আমরা? ডকুমেন্টে। ধরো একটা ফাইল লিঙ্ক করতে চাই, ধরো এখান থেকে ওয়ার্ডের কোনো একটা ফাইল লিঙ্ক করতে চাই, ধরো এই এমআইটিটা। তোমাদের তো এমআইটি নাই, তোমরা অন্য একটা ফাইলে ক্লিক করো, যে কোনো একটা ফাইলে ক্লিক করো। করছো কি? করার পরে এই যে ওকে করবা, করার পরে কি করবা? ওকে করবা। এই সবাই কি ফাইল সিলেক্ট করতে পারছো? এই যে ইনসার্ট থেকে লিঙ্কে আসো, এসে এখান থেকে যে কোনো একটা ফাইলে ক্লিক করো, ওয়ার্ডের একটা ফাইল। তো ক্লিক করার পরে ওকে করো। ওকে করলে দেখবে ওই লেখাটুকু একটু ব্লু কালার হয়ে যাবে, নিচে আন্ডারলাইন চলে আসবে। আর বোঝাও যাবে, এখানে মাউস নিয়ে গেলেই বলবে এই যে কন্ট্রোল ক্লাস ক্লিক ফলো দ্য লিঙ্ক, মানে তুমি যে ফাইলটা লিঙ্ক করে রাখছো সেটা দেখতে পাবে কন্ট্রোল ধরে ক্লিক করলে। অর্থাৎ এই লিঙ্ক তো হয়ে গেছে, এখন লিঙ্কটা যদি ওপেন করতে চাও তাহলে কিভাবে করবে? তো এই যে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরো, কন্ট্রোল চেপে ধরে এখানে মাউস নিয়ে গেলে হাতের মতো হয়ে যাবে। আমার কথার সাথে মিলতেছে কিনা? হ্যাঁ। তো এই যে হাতের মতো হয়ে গেছে, এখন ক্লিক করবা, করে ইয়েস করবা, কন্ট্রোল ছেড়ে দাও, ইয়েস করে দিলেই তুমি যে ফাইল লিঙ্ক করছো সেটা ওপেন হয়েছে। তাহলে তুমি এই ফাইলটা ওই লেখার সাথে লিঙ্ক করে রাখছো, যখন দরকার তুমি এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে ওই ফাইলটা কি হবে? ওপেন হবে বা চলে আসবে সামনে। এটা হলো লিঙ্কের সুবিধা, এটা হলো লিঙ্কের সুবিধা। হ্যাঁ, ইয়েস করে দাও। এত আলাদা আসার কথা না তো। আচ্ছা,
তো দেখো যে জিনিসটা সেটা হচ্ছে আমরা তাহলে কেটে দিলে বা ক্লোজ করলে আগের ফাইলে আবার ফিরে যাওয়া যাচ্ছে কি না? আচ্ছা, যাচ্ছে, ভালো কথা। এখন ধরো কোনো কারণে কেউ বললো যে লিঙ্কটার দরকার নাই, মুছে দেন, লিঙ্কটা মুছে দিবেন কিভাবে? তো একটা কাজ করতে হবে, এই লেখার উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে। কি করতে হবে? মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে লেখা আসবে রিমুভ হাইপার লিঙ্ক। কি লেখা আসবে? এই রিমুভ হাইপার লিঙ্কে ক্লিক করলে এই যে রিমুভ হয়ে যাবে। গেছে কি না? আচ্ছা, অনেকেরই বোঝাতে প্রবলেম আছে, আমি আরো একটু ক্লিয়ার করি। ধরো আমি একটা ফাইলে কাজ করতেছি, সবাই ভালো করে শোনো, আমি এমআইটি পার্কের জন্য একটা ফাইলে কাজ করতেছি। তো এমআইটি পার্ক বলছে যে আপনি যে জিনিসটা তৈরি করছেন, ডকুমেন্ট তৈরি করছেন, যেখানে যেখানে এমআইটি পার্ক ইউজ করবেন সেই জায়গাতে লিঙ্ক করতে হবে। কি লিঙ্ক করতে হবে? এমআইটি পার্কের ওয়েবসাইট। তাহলে কেউ যদি ওই ফাইলটা পড়ার সময় এমআইটি পার্ক সম্বন্ধে জানতে চায়, তাহলে তাকে শুধুমাত্র কন্ট্রোল ধরে ওই এমআইটি লেখাটাতে ক্লিক করলেই তাকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে তথ্যগুলো দিবে। তো কিভাবে এই লিঙ্কটা করা যাবে? ওটা তো ফাইল লিঙ্ক করা দেখলাম, এবার একটা ওয়েবসাইট কিভাবে লিঙ্ক করে সেটা দেখবো। তো একটা কাজ করো, তুমি এই ফাইলের নিচে বা এই ভেতরে কোথাও একটা লেখো এমআইটি পার্ক, এমআইটি পার্ক, PARK, পার্ক, এমআইটি পার্ক লেখো, এমআইটি পার্ক লিখছ। এখন তোমাকে তো আমি যেটা দেখালাম, সিলেক্ট করে ডকুমেন্টে গিয়ে তুমি সিলেক্ট করো। ডকুমেন্টের মধ্যে তার এমআইটি পার্কের ওয়েবসাইট থাকবে না, থাকবে ডকুমেন্টের মধ্যে ফাইল থাকবে, কম্পিউটারের মধ্যে ফাইল থাকবে। তো আমরা যদি এখন এই এমআইটি পার্কটাকে কি করি, যে লিঙ্ক করতে চাই, তাহলে এই যে এমআইটি পার্কটাকে আমরা সিলেক্ট করব, করেছি। আচ্ছা, তো এই সিলেক্ট করার পরে আসো, সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে লিঙ্ক নামে অপশনটাতে চলে যাব, এই যে লিঙ্কে চলে যাব। আচ্ছা, কোনো ফাইল হলে আমরা এখানে ভেতরে ঢুকে যে ফাইল সেটা নিতাম, তাই না? কিন্তু ফাইল তো না, একটা ঠিকানা, ওয়েবসাইট লিঙ্ক করতে বলছে। তাহলে এই যে নিচে অ্যাড্রেস লেখা আছে, কি লেখা আছে? এই অ্যাড্রেসে লিখবা www.mitpark.com.bd। তো পুরা লিখতে হবে না, www. দিলেই চলে আসবে। তো যদি চলে আসে তাহলে লেখার দরকার নাই, আর যদি চলে না আসে তাহলে লিখতে হবে। বুঝতে পারছো কি? তাহলে এই যে ওয়েবসাইটটা আমরা এখানে লিখে দেবো ঠিকানা। আচ্ছা, তুমি ফেসবুক লিঙ্ক করতে চাও, তাহলে www.facebook.com, তাই না? আচ্ছা, তুমি তোমার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করতে চাও, তাহলে ইউটিউব চ্যানেল ওপেন করে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দাও, তাও হবে না? একই কথা। সব কিছু তো লিখে দেওয়া সম্ভব না। সম্ভব? সব ঠিকানা কি মুখস্থ থাকবে? এটা এমআইটি পার্ক আমার কোম্পানির ওয়েবসাইট, তাই আমার মুখস্থ, তাই না? এখন যদি আমাকে বলতো যে আরএফএল কোম্পানির ওয়েবসাইটটা দেন, তাহলে আমার আরএফএল এ গিয়ে ওটা কপি করে এখানে পেস্ট করতে হতো। বুঝতে পেরেছি কি? আচ্ছা, এখন আমরা ওকে করব। এখন কি করব? আমরা ওকে করব। আচ্ছা, ওকে করলে এমআইটি পার্কটা লিঙ্ক হয়ে গেছে কিনা? এই যে কন্ট্রোল ধরে যদি আমি এখন ক্লিক করি, তাহলে আমাকে আর ফাইলে না, এমআইটি পার্কের যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। এই যে দেখো, এমআইটি পার্কের ওয়েবসাইটে নিয়ে গেছে। বুঝতে পারছি কি? তাহলে আমরা কিন্তু খালি ফাইল বা ছবিতে যেতে পারবো না, আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটও লিঙ্ক করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা দেখাই তোমাদের বোঝার জন্য, এরপরে যদি না বোঝে আই এম সরি। আচ্ছা, এখন আমরা আবার এখান থেকে বের হয়ে আসলাম, এই যে কেটে দিলাম, বের হয়ে আসলাম, আসছি কি না? আচ্ছা, কেউ যদি মনে করে লিঙ্কটা বাতিল করবে, তাহলে কি করবে? এমআইটি পার্কের উপর রাইট বাটনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক। দেখে আমার সাথে তাহলে এই সবাইকে আমরা বুঝেছি। তাহলে আমরা চাইলে যে কোনো, হ্যাঁ এইটা তো আসবে, ভুল লিখেছো, তোমাদের লেখাই কিন্তু ঠিক করতে হবে। তোমাদের বেসিকটা তৈরি হয়নি, কারণ এটা লিখে ডটে করে কি দিতে হয়, স্পেস দাওনি, তারপরে এটা যেহেতু দেওনি, তাহলে তোমার অনেক কিছুই হয়তো গ্যাপ আছে। যেমন তুমি যে ঠিকানাটা দিচ্ছ ওটা এমআইটি পার্কের না, অন্য একটা ঠিকানা, সেই ঠিকানাতে তোমাকে নিয়ে যাচ্ছে। তো ওর তো মানুষ না, কম্পিউটার মানুষ, আমি না মানুষ দেখে বুঝলাম যে ভুল হয়েছে। এই যে দেখো, তোমার যে ভুল হয়েছে সেটা আমরা দেখাচ্ছি, তোমার লিখতে ভুল হয়েছে। এই যে দেখো, mitpark.com, mitpark.com.bd, তাহলে কি হলো? বাংলাদেশের টাইলটা তুমি খালি এমআইটি পার্ক দিছো, স্যার লগ আউট করে দিছি। লগ আউট করছেন ওই যে
তো এই হচ্ছে এই জিনিসগুলো ঠিক থাকা লাগবে। আমি যখন দেখাচ্ছি তখন দেখাটা ভালো হওয়া লাগবে, বোঝাটা ভালো হওয়া লাগবে, আর লেখাটা ঠিকঠাক হওয়া লাগবে, তাহলেই হয়ে যাবে। যে কয়জনের সমস্যা সেই কয়জনেরই শুধু লেখাতে প্রবলেম, তাছাড়া বাকি সব ঠিক ছিল। তো আসেন যে বিষয়টা সেটা হলো এই যে রাইট বাটনে ক্লিক করে এই যে রিমুভ লিঙ্ক, এই যে রিমুভ করা যায়। তাহলে এরকম একটা ফাইল তৈরি করতে গিয়ে তার সাথে যদি অন্য কোনো কিছুকে লিঙ্ক আপ করতে হয়, এই লিঙ্ক আপটা করা যায় লিঙ্ক দিয়ে। কি দিয়ে করা যায়? লিঙ্ক দিয়ে করা যায়। চাইলে আমরা ফাইলও লিঙ্ক করতে পারি, চাইলে আমরা ওয়েবসাইটও লিঙ্ক করতে পারি। একটা জিনিস করবা, দেখো তো কাজটা শেষ হয়ে গেছে না? তা আমি কি তোমাদের দিকে তাকায় কথা বলতেছি না? তো আমি যে তোমাদের দিকে তাকায় কথা বলছি, তোমরা এখনো যদি কম্পিউটারে থাকো তাহলে ওই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। তোমরা আবার আমার সাথে কথা শুনবা, তাহলে হয়ে যাবে। আবার আমি যখন যাব তোমরা আবার যাবা, কাজ করবা, তখন দেখবা যে ঠিক আছে। এই রিদমটা যদি মেলে তাহলে ক্লাসটাও সুন্দর হবে, বুঝতেও ভালো পারবে, কাজও করতে পারবা। এক্সট্রা কিছু করার চেষ্টা করো না, যেটুকু দেখাচ্ছি খালি সেইটুকুই। ঠিক আছে? তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হলো লিঙ্ক করা। কি করা? লিঙ্ক করা। ধরো তুমি একটা অনলাইনের কোনো কাজ করতেছো, তো অনলাইনের কাজ করার সময় তুমি হচ্ছে কোনো একটা জায়গায় পিকচার নামে কোনো একটা টার্ম ইউজ করছো। যেমন এই যে এমআইটি পার্কের জায়গায় এখানে হয়তো লেখা আছে পিকচার, এমআইটি পার্কের জায়গায় কি লেখা আছে? পিকচার লেখা আছে। এখন এই পিকচার, এখানে ছবি দেওয়ার কোনো সুযোগ নাই, ছবি দেওয়ার সুযোগ নাই, কিন্তু আবার ছবিটা কেউ যদি দেখতে চায় তার ব্যবস্থা করে দেওয়া লাগবে। ছবিটা আছে কম্পিউটারে, তো এইখানে যদি আমি এই পিকচারটার সাথে এই পিকচার লেখাটা লিঙ্ক করে দেই, তাহলে যার দেখা লাগবে সে তখন এসে দেখতে পারবে না। তাহলে আমি এই যে লিঙ্কটা কিভাবে করব, আবারও দেখাচ্ছি, কিন্তু 3 বার দেখালাম, তাও কিন্তু বোঝা লাগবে। তো প্রথমে সিলেক্ট করব কি না? প্রথমে সিলেক্ট করব। তাহলে লেখা হয়ে গেলে প্রথমে সিলেক্ট করব, করার পর ইনসার্ট থেকে তো লিঙ্কে যাবে, তাই না? এটা একটা শর্টকাট শেখায়, বারবার তো ইনসার্ট থেকে যাচ্ছি। কিবোর্ডের কন্ট্রোল কে গুরুত্বপূর্ণ একটা শর্টকাট, বিভিন্ন সময় পরীক্ষায় আসে। কন্ট্রোল কে দিলে লিঙ্ক, তাহলে ইনসার্ট থেকে লিঙ্কে যাওয়াও যে কথা, কন্ট্রোল কে দিলেও একই কথা। এখন কথা হচ্ছে, এর আগে ধরো একটা ক্লাসও কেউ করেনি, আজকের ক্লাসটাতে কি কোনো জটিল বিষয় আলোচনা করা হচ্ছে? এখন শুনে শুনে করলেও তো কাজটা হয়ে যাবে, তাই না? কিন্তু এই যে আমরা যে দিতে পারতেছি না, এর মানে বেসিকটা তৈরি হয়নি, আরও সময় লাগবে অনেকেরই। তো এইখানে আসার পরে এখন আমার কম্পিউটারে যে জায়গায় ছবিটা আছে আমি সেটা লিঙ্ক করব। তাহলে ছবিটা কোথায় আছে তোমার তো জানতে হবে, তোমার পার্সোনাল কম্পিউটার কোথায় ছবি আছে তুমি জানবা না? তো যাক, এখন আমরা চলে যাচ্ছি একটু ডাউনলোডে। এই যে এখান থেকে চলে যাচ্ছি, এই যে ডাউনলোড নামে যে অপশনটা আছে, এই যে মিউজিক, পিকচার, ডেস্কটপ, এই যে স্ক্রল বার আছে, উপরে নিচে যাওয়া যায়। তো এই ডাউনলোডে আমি যাব। ডাউনলোডে গিয়ে আমি আমার ছবি আছে এখানে একটা, তো আমি এখান থেকে একটা ছবি ইউজ করব, বা আপাতত কোনো একটা ছবি ইউজ করলাম, কোনো একটা, যে কোনো একটাতে ক্লিক করলাম, করার পরে আমি ওকে করলাম, যে কোনো একটাতে ক্লিক করে আমি ওকে করলাম। করছো কি? আছে রে, আছে, খুঁজো, একটা না একটা পাবা। ডাউনলোডে না পারলে ডকুমেন্টে পাবা, ডেস্কটপ পাবা, পুরা কম্পিউটার মিলে একটা ছবি পাওয়া যাবে না রে? আছে, কোথাও না কোথাও পাওয়া যাবে। ডি ড্রাইভে যাও, পাওয়া যাবে। তো এইখানে গিয়ে এই যে কন্ট্রোল ধরে যখন এখন ক্লিক করব, তখন আমার ওই ছবিটা এই যে ওপেন হয়েছে। দেখো আমি যে ছবিটা লিঙ্ক করছি ওরকম একটা ছবি এখানে আমার ওপেন হলো। তাহলে আমি কিন্তু ফাইলে ছবি দিলাম, কিন্তু ফাইলে ছবি থাকলো না, ফাইলে লিঙ্ক করা থাকলো। এই লিঙ্কটা আমি তোমাদের শেখাচ্ছিলাম যে এরকম করে আমরা যে কোনো কিছু লিঙ্ক করতে পারবো লেখার সঙ্গে। ওয়েবসাইট হোক, ছবি হোক, কোনো ফাইল হোক, কোনো ডকুমেন্ট হোক, কোনো পিডিএফ হোক, যে কোনো কিছু আমরা লিঙ্ক করতে পারবো। সবাই কি বুঝতে পারছি? খুব কঠিন না, সহজ করে চিন্তা করো। আর লিঙ্ক বাতিল করতে গেলে যে রাইট বাটনে ক্লিক করে যে রিমুভ লিঙ্ক দিলেই লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা ক্লোজ করে দাও। এমন হতে পারে যে ওই যেটা লিঙ্ক করছো সেটাতে হয়তো কোনো সিকিউরিটি দেওয়া আছে ওই ফোল্ডারে বা ফাইলে, যার কারণে ওইটা হয়তো আসতেছে না। এই তো এইখানে আমরা এইটা লিঙ্কটা দেখলাম, কি দেখলাম আমরা? লিঙ্ক। তাহলে এইটা কি কাজে ব্যবহার হবে? ফাইলের কোনো কিছু সংযুক্ত করার জন্য, আলাদা কোনো ডকুমেন্ট বা ফাইল সংযুক্ত করার জন্য এটা ব্যবহার করা হবে। এইটা হলো লিঙ্ক। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমরা যাব এই বুকমার্ক। কিসে যাব আমরা? বুকমার্ক। বুক মানে বই, বুক মানে কি? বই। আর মার্ক মানে চিহ্নিত করা। কি করা? চিহ্নিত করা। এই থাক, আর করা লাগবে না, এখন এখানে আসো। ওইটা ধরতে গিয়ে আবার এইটা মিসিং হয়ে যাবে। এই জায়গায় চাচ্ছিলাম যে এই জায়গা মতো আসো তোমরা। যাক না, 2-1টা বাদ যায়। সব অপশন কি মনে থাকবে?
থাকবে না। তাহলে যেটা যেটা ভালো মনে থাকবে সেগুলো ভালো করে শোনো। তাহলে এই যে আমরা যে বুকমার্কের কথাটা বলছি, এটার কাজ কি, এটা যদি আমরা না বুঝি, কাজটা শুনেও করেও আমরা বেশি দিন মনে রাখতে পারবো না। আগে তো বুকমার্ক জানতে হবে। যেমন লিঙ্ক শুনে আমি বুঝতেছি কোনো কিছু যুক্ত করে রাখা, তাহলে তো কাজটা করতে পারবো, তাই না? লিঙ্ক শুনে আমি বুঝতেছি না এটা দিয়ে কী হয়, কাজটা অবশ্যই মনে থাকবে না, 2-1 দিন পর ভুলে যাবা। তো এই জন্য বুঝে নামগুলো শুনে বুঝতে হবে। এখন আমি বুকমার্ক দেখাবো। তো বুকমার্ক আসলে বইয়ের মধ্যে মার্ক করা। কিসের মধ্যে মার্ক করা? ধরো তোমার বাড়িতে মুরব্বী যারা আছে বা তোমরা যারা কোরআন শরীফ পড়ো, ধরো একটা প্যাটার্ন করে তুমি পড়ো যে প্রতিদিনই পড়তেছো বা সময় পেলে পড়তেছো। তো তুমি কি একদিনে পুরো কোরআন শরীফ করতে পারো না? ধরো 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা আজকে সময় পাইছো, পড়ছো, ওইখানে আবার একটু দাগ দিয়ে রাখো না। কেন দাগ দিয়ে রাখো? পরের দিন যখন পড়বা যেন খুঁজে পেতে সহজ হয়। ওই মার্ক করা, কি করা, সেটা একটা কাগজ দিয়ে দাগ দিতে পারে, একটা কাঠি দিয়ে বা একটা সুতা দিয়ে, কিছু দিয়ে তো আমরা ওইখানে রাখি। বইয়ের ভেতরে দেওয়া থাকে না, গল্পের বই টই বড় যদি হয় পড়ি, ওই জায়গায় যেন পরবর্তীতে আমরা খুব দ্রুত যেতে পারি বা কাজ করতে পারি। এই জন্যই তো ওই জায়গাকে কি করা হয়, মার্ক করা হয়। তো এরকম এই ওয়ার্ডে যদি আমরা কোনো বড় ফাইল নিয়ে কাজ করি এবং তার যদি কোনো জায়গাকে দ্রুত যেতে হয় বা বের করতে হয়, তাহলে ওই জায়গাটাকে আমরা মার্ক করে রাখতে পারি। এই মার্ক করার নামটা হলো বুকমার্ক। তাহলে বোঝা গেল বুকমার্ক কি। তাহলে আমরা একটা কাজ করি, এই কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিই, বুকমার্ক দেখবো যেহেতু। তো আমার একটু বড় ফাইল লাগবে, কারণ এটা তো বড় ফাইলে, আমরা যেই ফাইলটা নিয়ে কাজ করছিলাম ওটা 1 পেজের। তো ওইটাতে ভালো না বোঝা গেলেও একটু বড় করলে বোঝা যাবে। তো বড় একটা ফাইল আমরা নিব, সমান আর ইন দি রেন ফার্স্ট ব্র্যাকেট 100,5, তাহলে বড় ফাইল হবে 100,5 সমান আর ইন দি রেন ফার্স্ট ব্র্যাকেট 100,5। ফুল স্টপ না কিন্তু, কমা, ভালো করে বুঝবা কিন্তু, ফুল স্টপ না, কমা। 100,5 দিতে পারছো? ইন্টার দিবে। ইন্টার দিলে প্রায় দেখবে 13 থেকে 14 পেজের মতো একটা বড় ফাইল হবে। হ্যাঁ, 13-14 পেজের একটা ফাইল কিন্তু, হ্যাঁ এরকম বড় পেজের একটা ফাইল হবে। তাহলে এখন তো ফাইলটা বড় নাকি? এখন তো বড়। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটু শেখাই। তোমরা এই যে অনেকেই মাউসের চাকা ঘুরিয়ে প্রথম পেজে যাওয়ার চেষ্টা করতেছো, তাই না? কিন্তু চট করে যদি প্রথমে যাওয়া যায়, সময় বেঁচে যাবে না? বড় ফাইলের প্রথমে যায় কিভাবে শোনো। একটা বড় ফাইলের প্রথমে যাওয়ার একটা শর্টকাট আছে, এই যে কন্ট্রোল হোম, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যারো কির উপরে হোম নামে একটা কি আছে, এই কন্ট্রোল হোম দিলে তোমাকে একদম প্রথম পেজে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? যত বড় ফাইল হোক, 1-1.5 হাজার পেজেরও যদি হয়, তাহলে কন্ট্রোল হোম দিলে প্রথমে নিয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল হোম দিলে প্রথমে নিয়ে যাবে। আর কেউ যদি কন্ট্রোল ইন দেয় তাহলে শেষে নিয়ে যাবে। কন্ট্রোল ইন দিলে কি হবে? শেষে নিয়ে যাবে। তাহলে কন্ট্রোল হোমতে ফাইলের প্রথমে যাবে, আর কন্ট্রোল ইনতে ফাইলের শেষে যাবে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, এইটু বোঝার জন্য আমি যে 2টা ওয়ার্ড মানে সেন্টেন্স উচ্চারণ করছি, এইটা বুঝলেই তো হয়, আর কিছু লাগে না। কিন্তু তোমাদের লাগতেছে, হেল্প নিতে হচ্ছে। এর মানে তারা এই হুম আর ইন বোঝে না, কন্ট্রোল চেপে ধরা বোঝে না, এর মানে বেসিকটা তৈরি হয়নি। এখন প্রবলেম বোঝা যাবে এই যে যখন আমরা এই অ্যাডভান্সগুলোতে যাব, কারণ আমাদের ওগুলো মনে না থাকলে এগুলো অবশ্যই মনে থাকবে না। তাহলে একটা বড় ফাইলের শুরু এবং শেষে যাওয়া যাবে তো না? আচ্ছা, কিন্তু আমরা যদি একটু একটু করে শুরুতে যেতে চাই, মানে আস্তে আস্তে উপরে উঠবো, আস্তে আস্তে নিচে ফাইলের, সেক্ষেত্রে কন্ট্রোল না, শুধু এই যে পেজ আপ দিব, তাহলে এই যে পেজের উপরে যেতে পারবো। আর পেজ ডাউন দিলে পেজের নিচে। এটা আমরা মাউসের যে চাকা ঘুরিয়ে যাচ্ছিলাম সেটারই শর্টকাট। তো পেজ আপ দিলে পেজের উপরে যায়, আর পেজ ডাউন দিলে পেজের নিচে যায়। তাহলে আমরা 4টা শর্টকাট ভালো করে মনে রাখবো। কন্ট্রোল হোম দিলে ফাইলের প্রথমে যাবে, কন্ট্রোল ইন দিলে ফাইলের শেষে যাবে, পেজ আপ দিলে পেজের উপরের দিকে যাবে, পেজ ডাউন দিলে পেজের নিচের দিকে যাবে। এখন তোমরা যদি বলো স্যার এগুলো মুখস্থ করা লাগবে, তাহলে আমার আর কিছুই বলার নাই। এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, এগুলো শুধু বুঝলেই হবে, কাজ করলেই হবে। বুঝতে হবে এবং কাজ করতে হবে। তো আমরা একটু প্রথমে থাকি সবাই।
আমি যেটা শেখাচ্ছিলাম ট্র্যাক থেকে কিন্তু বাইরে যাচ্ছি, তো আমি যেটা শেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমি শেখাচ্ছিলাম বুকমার্ক। তো আমার এই ফাইলটা 15 পেজের ফাইল, এটার কোনো একটা জায়গায় আমাকে বারবার যেতে হয়, কোনো একটা জায়গায় কি করতে হয়, বারবার যেতে হয় কাজ করার জন্য, কিন্তু পুরা ফাইলটা প্রায় একই রকমের কাজ, আমার ওই জায়গাটা একটু খুঁজতে সময় লাগে। ধরো আমার 10 নাম্বার পেজে নির্দিষ্ট একটা জায়গায় যেতে হয়, তো এটা আবার আমারও যেতে হয়, মাঝে মাঝে অন্য কারও যেতে হয়, আমার ফাইলটা কাউকে দিলাম বা কেউ আমার কম্পিউটারে কাজ করলো, তো তারও ওই জায়গাতে যেতে হয়। এখন তার যাওয়া লাগলে আমাকে আবার ফোন দেওয়া লাগে, স্যার ওটা কোন জায়গা স্যার একটু বলেন তো কত নাম্বার পেজ। তা আমাকে আবার বলতে হয় যে 10 নাম্বার পেজে 3 নাম্বার প্যারাগ্রাফের 2 নাম্বার লাইনটাতে যান, গেলে ওখানে দেখতে পাবেন যে এই কাজটা আছে। তো এই যে বলা শোনা, এটা একটা প্যারা না? তো আমি কি করতে পারি, এটাকে বুকমার্ক করে রাখতে পারি। আমি ছাড়া যদি কেউ যেতে চায় তাহলে বলবো যে বুকমার্কটাতে যান, তাহলেই হবে। তাহলে বুকমার্কে গেলে তাকে জায়গা মতো নিয়ে যাবে। আমিও যদি যেতে চাই ওই বুকমার্কে যাব, আমাকে জায়গা মতো নিয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, আমাদের ফাইলের ভেতরে যে কোনো একটা পেজের 1 নাম্বার বাদ দিয়ে অন্য যে কোনো একটা পেজের কোনো একটা লাইনকে আমরা সিলেক্ট করতে পারি। ধরেন এটা আমি মার্ক করতে চাই, এই জায়গাটা আমি মার্ক করতে পারি। প্রথমে হতে হবে এমন না, তোমার মনে করতে পারো যে এই জায়গাটা আমি মার্ক করতে চাই, তাহলে যে জায়গাটা তুমি মার্ক করতে চাও সেটা হতে পারে কিন্তু পুরা প্যারাগ্রাফ, তাও হতে পারে, অসুবিধা নাই। আবার একটা ওয়ার্ডও হতে পারে, অসুবিধা নাই। তোমার যেটুকুকে মার্ক করতে চাও সেটুকু তুমি সিলেক্ট করবা, সেটুকু কি করবা, সিলেক্ট করবা। এই কি শেখাতে চাইছি তোমাদের কি মনে আছে? বুকমার্ক মানে কোনো কিছু মার্ক করে রাখা শেখাতে চাচ্ছি। তাহলে মার্ক করতে গেলে তো অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা তুমি করার পরে এই যে বুকমার্কে ক্লিক করবা, এই যে বুকমার্কে ক্লিক করবা, করেছো? করার পর ওই যে বুকমার্ক যে করবা, পরে যে খুঁজে পাবা, তা নাম না থাকলে আবার খুঁজে পাবা কিভাবে? তো একটা বুকমার্কের নাম দিতে বলতেছে। এখন আপাতত আমরা যে কোনো একটা দিতে পারি, যদু মধু কদু কিছু একটা দিতে পারি আমরা। তো আমি একটু বুকমার্কের নাম দিলাম, আমার নামে দিলাম, ধরো রঞ্জু নাম দিলাম আমি। তো নিজের নাম লিখতে তো কারো কোনো অসুবিধা নেই, তাই না? তবে মনে রাখবে বুকমার্কের নামটা একটা ওয়ার্ডের হতে হবে। রঞ্জু মণ্ডল যদি দিই তাহলে হবে না, মানে বুকমার্কের নাম একটা ওয়ার্ড নিবে, 2টা ওয়ার্ড দিলে নেবে না, এটা একটু বুঝতে হবে। তো একটা ওয়ার্ডের একটা নাম দিলাম, দিয়েছি কি, দেওয়ার পর আমি কি করব, অ্যাড করব। দেওয়ার পর কি করব, অ্যাড করব। এবং এরকম যে একটাই করা যায় তা না, অনেক করা যায়। আচ্ছা, আরেকটা জায়গায় গেলাম, আরেকটা পেজের আরেকটা জায়গায় গেলাম, আরেকটা জায়গা সিলেক্ট করলাম, আরেকটা জায়গা সিলেক্ট করলাম, করেছি কি না? সিলেক্ট করার পর আবার বুকমার্কে গেলাম, আগের নামটা তো আছে, এবার আরেকটা নাম দিচ্ছি, ধরো বগুড়া, BOGURA, বগুড়া, আরেকটা নাম দিচ্ছি বগুড়া, দিয়েছি। এটাও অ্যাড করলাম, করেছি। এবার প্রথম পেজে চলে আসলাম। ধরো আমি 15 দিন পর ফাইলটা ওপেন করছি, কয়দিন পর, 15 দিন, 1 মাস 2 মাস পরে ওপেন করছি, বা কাউকে দিছি সে ওপেন করছে। এখন কোন কোন জায়গা চেক করতে হবে তাকে কিন্তু আমাকে বলে দেওয়া লাগবে না, খালি ফাইলটা দেওয়ার সময় নোট দিয়ে দিতে হবে, বুকমার্কগুলো চেক করে নেবেন। কি চেক করে নেবে? বুকমার্ক। তখন সে কি করবে, এই যে বুকমার্কে যাবে, সে ফাইলটা ওপেন করার পর কোথায় যাবে, বুকমার্কে যাবে, নামগুলো দেখাবে। তাহলে সে যে কাজটা দেখতে চায় সেটাতে ক্লিক করে গোটুতে ক্লিক করবে, গোটুতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেখানে নিয়ে যাবে। এটা যদি এরকম দেখায় তাহলে এটা একটু কেটে দিবা, তাহলে লেখাটা দেখাবে। তো সেই জায়গাতে নিয়ে গেছে কি না? আচ্ছা, আবার গেলাম বুকমার্কে, পরেরটা দেখতে চাই বগুড়া, ওটাতে ক্লিক করে গোটুতে ক্লিক করলাম, আবার আমাকে সেই জায়গায় নিয়ে গেছে। তাহলে বড় ফাইলের কোনো জায়গা যদি মার্ক করতে চাও তাহলে সেটাকে তুমি বুকমার্ক করে রাখতে পারবে, তাহলে তুমি সেই জায়গাগুলোতে দ্রুত যেতে পারবে। এখন অনেকেই বলতে পারে, স্যার আপনি না প্রথম ক্লাসে শেখালেন যে সিলেক্ট করে হোম ট্যাব থেকে হাইলাইট কালার দিলে মার্ক হয়ে যায়। হ্যাঁ, এটাও মার্ক করা, এটা মার্ক করে দেখাবে, আর ওটা হলো মার্ক করা জায়গায় নিয়ে যাবে, মার্ক করা জায়গাটা খুঁজে বের করবে। তাহলে এই যে আমি যে ইনসার্ট ট্যাবটা করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট। যারা ইনসার্ট ট্যাবটা পেলো না এই কোর্সে, তারা কলিজাটাই পেলো না, বাকিগুলা এমনি আশপাশে 2-1টা। তো এই ইনসার্ট ট্যাবটা হলো মূল জায়গাটা, এটা আমার করতে হবে। এখন আমি যদি যাত্রীর জন্য ওয়েট করি, এক স্টেশন থেকে আরেকটি স্টেশনে জীবনেও যেতে পারবো না, কারণ যাত্রী আসতেই থাকবে। আমাকে আমার মতো আগাইতে হবে। তোমরা যারা শিখতে চাও, একজন হলেও আমি আজকে এইভাবেই ক্লাসটা নিব। এবং তোমরা একটু লাকি, কারণ তোমাদের ক্লাসটা ভিডিও হিসেবে থাকে। আমি চেষ্টা করি সব তথ্যগুলোই যেন ক্লাসে থাকে, কারণ এই ভিডিওটা আমি অন্য ব্যাচে দিই। প্রত্যেক ব্যাচে আমি ভিডিও বানাবো না, একটা ব্যাচে আমি বানাচ্ছি এই বছরের জন্য। এই তোমাদের ব্যাচে আমি যথেষ্ট পরিমাণ বেশি তথ্য দেওয়ার চেষ্টা করি, কারণ এই ভিডিওটা আমার অন্য ব্যাচে যাবে। কারণ আমার যে অপশনগুলো, এটা তো লিমিটেড না, আনলিমিটেড।
আমার মাথায় যা আসতেছে সবই শেখাচ্ছি। আর একটা ব্যাচে দেখবে তোমাদের চেয়েও বেশি হয়তো শেখাতেও পারি একটা কোনটা? হ্যাঁ, এখন তুমি পিকচারে পড়ে আছো, তাহলে তো মুশকিল। এই জায়গা থেকে আসতে হবে, এই জায়গা থেকে বের হতে হবে। তো তুমি মাথার মধ্যে এখন পিকচার ঘুরতেছে যেখানে এখন বুকমার্ক ঘোরার কথা, তাই না? আচ্ছা, পিকচার যেখানে আছে সেখানে যেতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমাদের কম্পিউটার কোথায়, এই যে একটা ছবি, তো ভাই কোন ধরে ক্লিক করলে ছবি হয়। আচ্ছা, তাহলে আমরা এইটা দেখলাম বুকমার্ক, কি দেখলাম এটা? আর যে কালার দিয়ে যেটা মার্ক করলাম এটা হচ্ছে হাইলাইটিং মার্ক, তাই না? এটা আলাদা জিনিস। এবার আসো, কেউ যদি বুকমার্ক ডিলিট করতে চায়, কি করতে চায়? ডিলিট করতে চায়। তো ডিলিট করতে চাইলে ওই বুকমার্কেই সে যাবে, মেকমার্কে যাবে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই যে ক্লিক করে এই যে ডিলিট, ক্লিক করে এই যে ডিলিট, এখন তো আর বুকমার্ক থাকলো না। বোঝা গেছে কি? তাহলে আমরা লিঙ্কটা কি ভালো করে বুঝেছি, বুকমার্কটা কি ভালো করে বুঝেছি? বুঝেছি, আমরা লিঙ্কও বুঝেছি, বুকমার্কও বুঝেছি। লিঙ্ক হচ্ছে লিঙ্ক করা, আর বুকমার্ক হচ্ছে মার্ক করা বা ওই জায়গাগুলোতে দ্রুত যাওয়ার ব্যবস্থা রাখা। আচ্ছা, এইবার আসো ক্রস রেফারেন্স, এইটা একটু আমাদের জানতে হবে ভালো করে। রেফারেন্স কি? ধরো তুমি আমাকে কি করলা, আমি হয়তো ধরো মানে কোনো একটা কথা বললাম, যেমন আমি বললাম যে এইবার নির্বাচনে জামাত জিতবে, বললাম। তো এখন তুমি বললা যে এ স্যার আপনি এটা আবার কোথা থেকে জানলেন? তো আমি তোমাকে দেখালাম যে একটা পত্রিকা তারা মাঠ পর্যায়ে কি করছে, একটা মানে সার্ভে চালাইছে, যেখানে কয়েক হাজার মানুষের মধ্যে, ধরো 50,000 মানুষের মধ্যে, এই 50,000 মানুষের ধরো 30,000 মানুষই বলছে যে না এবার ক্ষমতার চেঞ্জ আসা দরকার। তো এইখান থেকে এই ভিত্তিতে আমি তোমাদেরকে কি বললাম, এই বললাম যে জামাত জিতবে, তাই না? এই ভিডিও দেওয়া যাবে, এইটুকু অংশ কাটে দিতে হবে। বিএনপি আসে, এটা কিন্তু আমি যা সেটা উদাহরণ করবো, তাহলে হয়তো ভাববে যে স্যার মনে হয় জামাত করে, তাই না? এই জিনিস কাটে দেওয়া যাবে। তো এই যে ব্যাপারটা, যে এই যে আমি যে রেফারেন্সটা দিলাম তোমাদেরকে, তাহলে ওইটা কি করলাম, একটা জায়গা থেকে তোমরা কার ভিত্তিতে বললা, তাহলে ওইখানে নিয়ে গেলাম তোমাকে আমি, ওই যে ওই পত্রিকার ওই রিপোর্টে নিয়ে গেলাম, নিয়ে যে তোমাকে দেখালাম, তাহলে ওটা আমি রেফারেন্স দিলাম। কি দিলাম আমরা? রেফারেন্স। তো আসো এখন এইখানে আমরা যদি এই রেফারেন্সের ব্যাপারটা যদি আমরা আসি, বা এই প্রতিহিংসার রাজনীতিটাই বন্ধ করতে হবে। জামাত আসলে বিএনপিরা জেলে থাকবে, বিএনপি আসলে আওয়ামী লীগেরা জেলে থাকবে, আওয়ামী লীগ আসলে বিএনপিরা জেলে থাকবে, এটা অন্যায় না? অন্যায় তো, তাই না? তো এই জিনিসটাই থাকতে হবে। আমাকে কেউ একজন বলছে, রঞ্জু স্যার আপনি ভালো ক্লাস নিতে পারেন না, এটা রিসিভ করার ক্ষমতা আমার মধ্যে থাকতে হবে। আমি যদি যখন চিল্লাচিল্লি শুরু করি তাহলে হবে না। তা আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা আমি ভালো ক্লাস নিতে পারি না, তাহলে আমার নিশ্চয়ই কোনো না কোনো ল্যাগ গ্যাপ আছে, তাই না? আচ্ছা আমি তাহলে কি ভালো নেই না, তাহলে আমার ভালো জানা নেই, তাহলে আমাকে আরো শিখতে হবে। আমি ভালো ব্যবহার করি না, তাহলে আমাকে আরো ভালো ব্যবহার করতে, আমার দোষগুলো খুঁজতে হবে। কিন্তু যে বলেছে তার দোষ যদি আমি খুঁজি, যে ও কি করলো, আমাকে এই কথা বললো কেন, আমাকে এই কথা বললো কেন, এটা নিয়ে অনেকে ব্যস্ত। এটা না করে কেন এই কথাটা আসলো সেটা আমরা সলভ করি। তো একজনের মতের সাথে আরেকজনের অমিল হতেই পারে। যেমন তুমি বিএনপি করেছো, ও জামাত করেছে, তাই বলে তুমি খুন করবে, এটা কোনো কথা? এটা কথা? তুমি তো ভাই ভাই, তোমরা তো একই পাড়ায় থাকো, একই সাথে নামাজ পড়ো, একই সাথে খাওয়া দাওয়া করো, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিলে একই সাথে যাও। তোমাদের মতের অমিল হতে পারে, তোমাদের মতের অমিল হতেই পারে, তোমার সাথে আমার মতের অমিল হতেই পারে। এই জন্য আমরা একজন আরেকজনকে ব্লেম দিব? আমরা যুক্তি তর্কে আসতে পারি, যুক্তি তর্কে আসতে পারি। দেখো আমার দল এই ভালো কাজগুলো করছে, আমার দলের মানুষজন দেখো এত ভালো, চাঁদা টাদা নেয় না, মুখ করে না। এখন ব্যাপারটা হচ্ছে ভোটই দিতে যেতে পারছি না। তো ব্যাপার হচ্ছে যে আমরা আসলে আমাদের সমালোচনা সহ্য করতে পারি না, এবং আমাদের আলাদা মতকে আমরা মানে হ্যাঁ হ্যাঁ, তো এইটা আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, তাই না? এখান থেকে না আসলে রাজনৈতিক যে সহিংসতা, মিনিমাম কালকে ধরো কিছু মানে ভোটের দিন কিছু মানুষ মারা যাবে, তো যাবে না, নির্ঘাত যাবে। তো এই মানুষগুলো যে মারা যাবে,
ওর তো কবরে যাওয়ার সাথে প্রথম হিসাব হবে যে তুই কি করে আসছিস। এখন নির্বাচনে কে জিতলো ও তো জানবে না, আর কোনোদিন কিয়ামতের দিন পর্যন্ত ও জানবে না যে বাংলাদেশে কি হচ্ছে, কিন্তু ওর কিন্তু 12টা বাজে যাবে, তাই না? তাই আমরা এগুলা আমাদের আসলে কিছু করে এগুলা মানে এগুলো করা ঠিক না। হ্যাঁ, একটা যুক্তি তর্ক হতে পারে, ডিবেট হতে পারে, এই দল এটা বলবে, ওই দল এটা বলবে, সেখান থেকে মানুষ জুনবে, যাচাই করবে কোনটা সত্যি কোনটা মিথ্যা, মানুষ বুঝবে। এখন আমার সত্যি মিথ্যা যাচাই করাও তো কঠিন। কি দিয়ে কাজ যাচাই করবা? ভিডিও দিয়ে যাচাই করতে আগে মানুষ দেখ ভিডিও বানানো যায় আগে, তার আগে মানুষ বিশ্বাস করতে যে দেখো এই তো দেখো বাংলা সিনেমা কি ওই যে কোন একটা কেউ কিছু করতে সিনেমার শেষ দৃশ্য দেখাচ্ছে, সে সেটা করেনি, অডিও রেকর্ডে যে তার গোপনে রুমের মধ্যে ক্যাসেট রেখে আসে। এখন গোপনে কি রেখে আসে? ভিডিও ক্যামেরা রেখে আসে। আগে ক্যাসেট রেখে আসতো, আর এখন ওয়েব ক্যামেরা রেখে আসে। এখন কোনটা রেখে আসে? এখন তো কোনোটাই রেখে আসা যাবে না, কারণ এআই দিয়ে তো এভিডেন্স তৈরি করা যায়। মাননীয় জজ, এটা তো এআই দিয়ে তৈরি ভিডিও, তাই না? বিষয়টা এরকম। তাহলে এখন এই সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন। তো যাই হোক, আমরা কিন্তু এই যে রেফারেন্সের কথায় আসলাম, কোথায় আসলাম আমরা? রেফারেন্স নিয়ে আসলাম। তাহলে আমরা এখন এই যে রেফারেন্স যে আসবো, তো এই রেফারেন্সটা ফাইলে কিভাবে টানানো যাবে? কোনো কিছু দেখলে ওকে বললে ও প্রমাণের জন্য ওইখানে চলে যাবে, তাই না? এটাও এক প্রকার লিংকের মতো। কিসের মতো? লিংকে ক্লিক করলে কি করে? লিংকে ক্লিক করলে কি করে? ওই জায়গাতে নিয়ে যায় না? ওই জায়গাতে নিয়ে যায়। বুকমার্কের নামে ক্লিক করলে কি করে? ওই জায়গাতে নিয়ে যায় না? যে জায়গাতে। এই রেফারেন্সও তাই করবে, যেইখানকার রেফারেন্স সেইখানে ক্লিক করলে সেই জায়গায় নিয়ে যাবে। তো আমরা এই রেফারেন্সটা একটু দেখি, এই অংশটা কেটে ফেলতে হবে, তাই না? মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আসো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা প্রথম পেজে চলে যাব, গিয়েছি কি ওইখানে আমরা একটু প্রথমে কার্সর রেখে কন্ট্রোল ইন্টার দিয়ে, মানে কন্ট্রোল ইন্টার না সরি, শুধু ইন্টার দিয়ে একটু ফাঁকা করব, ঠিক আছে? এখন আমি কি করব, এইখানে কিছু রেফারেন্স দিব, যে রেফারেন্সগুলো প্রুফ করার জন্য কেউ যদি চায় তাহলে সেখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে তাকে সেই পেজে নিয়ে গিয়ে সেই রেফারেন্সটা প্রুফ করে দিবে সে। তো কিভাবে এই রেফারেন্সটা বানাবো সেটা দেখাই। তো এক কাজ করো, যে একটা পেজে চলে আসো, এই 2 নাম্বার পেজে চলে আসো। আসছো? আগে রেফারেন্সগুলো বানাই, তারপরে তো ক্রস রেফারেন্স দেখাতে পারবো। রেফারেন্সই নাই, তাহলে ক্রস রেফারেন্সটা হবে কিভাবে? তো আমরা এখানে ইন্টার দিয়ে একটু ফাঁকা করবো, ইন্টার দিয়ে একটু ফাঁকা, খুব বেশি না, 1 লাইন করলেই হবে। ধরো এইখানে আমি বাংলাদেশ সম্বন্ধে এখানে লেখা আছে, কি সম্বন্ধে? বাংলাদেশ। তো লিখলাম বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। এইখানে এই প্রবন্ধটা এই পেজে যেটা বলা আছে এটা বাংলাদেশের সম্বন্ধে বলা আছে। এটা একটা এটা হেডিং, কাজের হেডিং। আচ্ছা, এই বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করো, করছো? সিলেক্ট করার পরে বাংলাদেশ লেখাটা সিলেক্ট করার পরে তোমরা একটু হোম ট্যাবে যাও, হেডিংটাকে একটু হেডিং করতে হবে। এই হেডিং হলে এদের চেয়ে একটু আলাদা হওয়ার কথা, তাই না? মুরব্বি যেহেতু। তো এই যে হেডিংটা তুমি যে এই স্টাইল কমান্ড গ্রুপ থেকে হেডিংয়ে ক্লিক করবা, ওটা একটু হেডিং হয়ে যাবে। কি হয়ে যাবে? হেডিং হয়ে যাবে। এবার আরেকটা পেজে যাও, আরেকটা পেজে গিয়ে ওরকম একটু জায়গা বের করো ইন্টার দিয়ে, সেখানে লেখো, একবারও লাগতে পারে, 2বারও লাগতে পারে, অসুবিধা নাই। তো এইখানে তুমি একটু লেখো, ধরো এইখানে লেখা আছে ধরো বগুড়া সম্বন্ধে, BOGURA, বগুড়া। এইখানে একটা পেজে আমরা বগুড়া লিখব, লিখেছি কি? বগুড়া লেখার পর ওটুকু সিলেক্ট করব, করার পরে আমরা চলে যাব হচ্ছে হোম ট্যাবে, তো আছি নাকি? এই হেডিংয়ে ক্লিক করব, ওটা একটা হেডিং। তাহলে বাংলাদেশ ওই পর্যন্ত ওটা ক্লোজ, এখান থেকে আবার এটা বগুড়া শুরু। আচ্ছা, আরেক পেজে গেলাম, আরেক পেজে গিয়ে ওইখানে একটু জায়গা বের করলাম, করে ওইখানে লিখলাম, ধরো লিখলাম যে MIT পার্ক, MIT পার্ক, MIT পার্ক। এইখান থেকে আমি কি করব, এটাও একটু হেডিং করে ফেলবো। এই 3টাই দেখায়, আর লাগবে না, এই 3টাকেই দেখায়, হয়েছে? আচ্ছা, এখন প্রথম পেজের ওই ফাঁকা জায়গাটাতে চলে আসো। আচ্ছা, এই ফাইলে এখন কিছু ক্রস রেফারেন্স আমরা তৈরি করতে পারবো। 3টা হেডিং করছি না, রেফারেন্স 3টায় ক্রস করা যাবে, তার বেশি করা যাবে না, কারণ যে কয়টা হেডিং সেই কয়টা রেফারেন্স ক্রস করা যাবে। তো আমি কি করব, এই যে ইনসার্ট ট্যাবে আসবো, কার্সর রাখবো ফাঁকা জায়গায় রেখে ইনসার্ট ট্যাবে আসবো। আসতো কি? ক্রস রেফারেন্সে
আসছো? কি দিয়ে হেডিং মানে রেফারেন্সগুলো করছো? হেডিং দিয়ে। তাহলে তোমাকে এই যে রেফারেন্স টাইপের এখানে হেডিং সিলেক্ট করতে হবে, এই যে হেডিং, এখানে তোমাকে ক্লিক করে হেডিং সিলেক্ট করতে হবে। পারছো কি? হ্যাঁ, হেডিং সিলেক্ট করার পর নিচে যে তুমি 3টা হেডিং করছিলে সেটা আসছে। তো প্রথমে বাংলাদেশ ইনসার্ট করো, তারপরে বগুড়াটা ইনসার্ট করো, তারপরে এমআইটি পার্কটা ইনসার্ট করো, এই 3টা ইনসার্ট করো। ক্লিক করে ইনসার্টে ক্লিক করো, তাহলে ইনসার্ট হবে। হয়েছে? এই বক্সটা ক্লোজ করো। এগুলো তো একসাথে লেগে গেছে, তাই না? একসাথে তো হবে না, আলাদা আলাদা হবে। তাহলে বাংলাদেশের পরে কার্সর রেখে ইন্টার দাও, তাহলে বগুড়াটা নিচে আসবে। বগুড়ার পরে কার্সর রেখে ইন্টার দাও, এমআইটি পার্কটা নিচে আসবে। এই যে 3টা করলাম, এটা হচ্ছে ক্রস রেফারেন্স। এটা কি ক্রস রেফারেন্স? তো স্যার হলো কি তাহলে? এই যে দেখো হলো কি দেখাচ্ছি, তোমরা কি ঠিক রেডি করতে পারছো? এই ক্রস রেফারেন্স কি? বাংলাদেশ যে তুমি বলছো, বাংলাদেশের ক্রস রেফারেন্সটা তোমাকে দেখাই। তাহলে কন্ট্রোল ধরে বাংলাদেশে এটা ক্লিক করো, তাহলে তোমাকে বাংলাদেশ যেখানে আছে ওইখানে নিয়ে গিয়ে বাংলাদেশের যে রেফারেন্স সেটা দেখাবে। নিয়ে গেছে কি না? তাহলে তুমি আবার পেজের উপরে চলে আসো, ফাইলের উপরে তুমি এমআইটি পার্কে কন্ট্রোল ধরে ক্লিক করো, তাহলে এমআইটি পার্কের ওই যে রেফারেন্স সেখানে তোমাকে নিয়ে যাবে। তো এই যে এই ফাইলের উপরে তুমি কিছু রেফারেন্স দিলা যেটা ক্রস করা আছে, যার কারণে সেখানে ক্লিক করলে তোমাকে ওই রেফারেন্স অনুযায়ী ওই জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কেমন হতে পারে আমি তোমাদেরকে একটু সুন্দর করে বলি। এটা এমন হতে পারে, ধরো একটা 500 পেজের ফাইল। কত পেজের ফাইল? 500 পেজের ফাইল। ফাইলটাকে 4টা-5টা সেক্টরে ভাগ করা আছে। কয়টা সেক্টরে ভাগ করা আছে? 4টা-5টা সেক্টরে ভাগ করা আছে। ধরো এটা একটা কোম্পানির প্রোফাইল যদি হয়, তাহলে ওভারভিউ, কোম্পানির যে কাঠামোটা, এই স্ট্রাকচারটা, তারপরে এখানকার যে এমপ্লয়ীদের যে পদবিন্যাস, এগুলো এরকম আলাদা করা আছে। প্রথম পেজে রেফারেন্সগুলো নিয়ে এসে রাখা হলো। তাহলে এই 500 পেজের ফাইল খুঁজে খুঁজে জিনিসগুলো না পড়ে তা যার যেখানে যাওয়া লাগবে ক্লিক করলে সেখানে নিয়ে গিয়ে তাকে পড়াবে কি জিনিসটা। তাহলে এইটা কিন্তু কিছুটা কিন্তু বুকমার্কের মতোই। বুকমার্কও তো করে রাখলে ওই নামে ক্লিক করলে নিয়ে যায়, ওটা আলাদা করে আর ক্রস রেফারেন্সটা ফাইলেই করা থাকে। এটা কিছুটা কিন্তু লিঙ্কের মতোই। লিঙ্কে ক্লিক করলে ফাইলের বাহিরের লিঙ্কটাতে নিয়ে যায়, আর এখানে ক্লিক করলে ফাইলের ভেতরে যে জায়গাটা দরকার ওইখানে নিয়ে যায়। তাহলে এদেরকে একই কমান্ড গ্রুপে কেন লিখেছে? দেখো তো, লিঙ্ক কমান্ড গ্রুপে রাখছে না? তাহলে এই কাজগুলো একই টাইপের কাজ, এই জন্য তো এদেরকে একই কমান্ড গ্রুপে রাখছে। তাহলে খুব ভালো করে লিঙ্ক কমান্ড গ্রুপটা আমরা শিখব। তাহলে এই যে লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, তো এই জিনিসগুলো আমরা ভালো করে শিখব। এইগুলো লাগবে, তবে এইগুলো ফাইলে কম লাগবে। কি লাগবে? এগুলো ওই বিশেষ বিশেষ ফাইলে লাগবে। এতদিন যেগুলা শিখছো ওগুলা বেশি লাগবে ফাইলে, এগুলা বেশি লাগবে। এতদিন যেগুলো করাইছি সেগুলা বেশি লাগবে, এগুলো কিন্তু বিশেষ বিশেষ ফাইলে লাগবে। যেমন তুমি যদি লিঙ্কের কাজ না করো তাহলে লিঙ্কই লাগবে তোমার। তুমি যদি বুকমার্কের কাজ না করো বড় ফাইল নিয়ে, তাহলে কি বুকমার্ক লাগবে? তুমি কি ক্রস রেফারেন্স ভিত্তিক কাজ যদি না করো তাহলে ক্রস রেফারেন্স কি লাগবে? তাহলে এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে। এইগুলোই হচ্ছে অ্যাডভান্স অপশন, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে মোটামুটি এই লিঙ্ক কমান্ড গ্রুপটা। এখন এই ক্রস রেফারেন্সটা কি আমরা বুঝলাম? আচ্ছা, না বুঝলেও পরে আবার এক সময় আসবে, তখন আমরা বুঝবো। এইবার আমরা যাব কমেন্ট। কিসে যাব আমরা? কমেন্ট। কমেন্ট মানে মন্তব্য। কমেন্ট মানে কি? কেউ যদি কোনো কাজ দেখার পরে সেটা মন্তব্য করতে চায়। যেমন আমি কি করলাম, এই খাতা দেখতেছি তোমাদের 30 জনের, তো খাতার একজনের খাতা আমার দেখে খুব ভালো লাগলো যে সে খুব ভালো লেখাপড়া করেছে, ভালো সব কিছু করেছে। তো আমি কিন্তু ওইখানে নোট দিয়ে রাখতে পারি যে এই ছেলেটা বা এই মেয়েটা অত্যন্ত ভালো করেছে, তার অন্যান্য বিষয়গুলো আরও ভালো করে দেখা হোক এবং তাকে একটা ভালো রেজাল্ট বা সার্টিফিকেট দেওয়া হোক। এইটুকু আমি নোট হিসেবে দিতে পারি না প্রতিষ্ঠানের কাছে, যে তার প্র্যাকটিক্যালটা অনেক ভালো হয়েছে, তো আপনারা তাকে একটু দেখেন এই কাজগুলো সে ভালো পারে, তাহলে তাকে একটু ভালো সার্টিফিকেট যেন দেওয়া হয়। তো খাতায় নোট করা থাকলে আমি খাতা দেখে জমা দিয়ে চলে গেছি, যে রেজাল্ট বানাবে তার কি আমাকে ফোন দেওয়া লাগবে যে এইটা ভালো করা লাগবে? সে তো নোট দিয়েই গেল, তাই না? এরকম ফাইলে কোনো কিছু বিস্তারিত বোঝানোর জন্য বা এক্সট্রা কোনো কিছু যদি দিতে হয়, সেটা আমরা এই কমেন্টের মাধ্যমে দিতে পারবো। কিভাবে এটা কাজ করে সেটা যদি আমি দেখাই, ধরো আমি এইখানে ধরো বাংলাদেশটা সম্বন্ধে আমি একটা মন্তব্য করতে চাই, যে এই প্রবন্ধটা সম্বন্ধে আমি একটা মন্তব্য করতে চাই। তাহলে এই যে লেখাটা সম্বন্ধে আমরা কমেন্ট দিব, সেটাকে সিলেক্ট করব। করেছি, করার পরে যে কমেন্টে ক্লিক করবো, এখান থেকে এই কমেন্টে ক্লিক করলে যে ডান পাশে আমাকে কমেন্ট দিতে বলবে। তো আমি যদি কিছু একটা কমেন্ট দিয়ে দিই, একটু লিখলাম যে এরকম একটা কিছু আমি দিলাম, যে এইটার সম্বন্ধে আমি কিছু একটা লিখে দিলাম বা একটা কিছু লিখলাম এখানে আমি।
তো আমার যে মন্তব্যটা সেটা আমি দিয়ে দিলাম। তো এই ফাইলটা যদি কেউ পরবর্তীতে বের করে বা পরে, সে বের করে এই ফাইলটা তো পারবেই দেখতে, আবার আমি এই ফাইলটার এই জিনিসটা সম্বন্ধে কি বোঝাতে চাইছি সে বিস্তারিত কিন্তু এখানে সে বুঝতে পারবে। তাহলে এরকম ফাইলে কোনো অতিরিক্ত কোনো মন্তব্য বা টিকা যদি যোগ করতে হয় সেটা আমরা কমেন্টের মাধ্যমে যোগ করতে পারবো। আবার কেউ এই কমেন্টটা পড়ে যদি রিপ্লাই দিতে চায়, ধরো তুমি করে গেছো কাজটা, এটা দেখে আমার খুব ভালো লাগলো যে তুমি আমার এইটা সুবিধা, তো আমি তোমাকে আবার একটু থ্যাংক ইউ জানালাম, বা আমি আমার পরে যে কাজ করতে আসবে তার যেন সুবিধা হয় এই জন্য আমি আরেকটা কমেন্ট করে দিলাম। তাহলে সেক্ষেত্রে এখানে এই যে ওই কমেন্টের রিপ্লাই যদি দিতে চাও তাহলে এই যে রিপ্লাই দিতে পারবা, এখানে তুমি চাইলে ওটার একটা রিপ্লাই কিন্তু তুমি দিতে পারবা। তাহলে আমরা কমেন্টও করতে পারবো এবং তার রিপ্লাইও দিতে পারবো। ফেসবুকে যেরকম কমেন্ট করা যায়, রিপ্লাই দেওয়া যায়, ওই টাইপের। আর কেউ যদি এটা ডিলিট করতে চায়, কেউ যদি কি করতে চায়, দেখা শেষ কাজ শেষ, সেটা আর রাখার দরকার নাই অতিরিক্ত জিনিসটা, তাহলে আমি এটা যদি ডিলিট করতে চাই তাহলে আমি যেটা করবো, এই যে এই কমেন্টের যে ইউজার নেম এমআইটি, এটার উপর রাইট বাটনে ক্লিক করব, করলে যে ডিলিট কমেন্ট লেখা আসবে, ক্লিক দিলে ওটা ডিলিট হয়ে যাবে। আমি চাইলে ওটা ডিলিট করতে পারবো। তাহলে এইভাবে যে কোনো ফাইলে সহজেই কমেন্ট অ্যাড করা যাবে এবং ডিলিট করা যাবে। তাহলে এই কমেন্ট সম্বন্ধে কি আমাদের আলাদা করে কিছু জানার দরকার আছে? জানলাম। তাহলে লিঙ্ক জানলাম, বুকমার্ক জানলাম, কমেন্ট জানলাম, এই অপশনগুলো আমরা জানলাম। এবার আসো হেডার ফুডার, এখান থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি ইম্পর্টেন্ট। হেডার ফুডার কি সেটা আগে বুঝি। হেডার আর ফুডারটা কি? আচ্ছা, ছোটোবেলায় আমরা প্রাইমারিতে পড়ছি, তাই না? তো প্রাইমারিতে আমরা যখন পড়ছি তখন আমরা দেখছি যে প্রাইমারিতে আমরা যখন পড়ছি তখন আমরা দেখছি যে আমাদের যে বাংলা বই, প্রত্যেক বইয়ের উপরে বা নিচে এরকম লেখা ছিল আমার বই, আমার বই, প্রত্যেক বইয়ে লেখা ছিল। আবার গাইড বইগুলো যে আমরা কিনি সেগুলোতেও কিন্তু নিউ গ্যালাক্সি গাইড, নিউ গ্যালাক্সি গাইড প্রতি পেজে লেখা থাকে না? এটা এক প্রকার ওদের অ্যাডভার্টাইজমেন্ট, এক প্রকার কি অ্যাডভার্টাইজমেন্ট, আবার ওদের পরিচয় বহন করে, তাই না? তো তুমি যে পৃষ্ঠায় পড়বা তার নিচে ওই কোম্পানির নামটা দেখতে পাবা। তো এরকম বড় কোনো ফাইল যদি কেউ কখনো তৈরি করে, আর ওই ফাইলে তৈরি করার সময় যদি এরকম ওই কোম্পানি বলে দেয় যে আমার কোম্পানির নামটা প্রতি পেজের উপরে যেন শো করে বা দেখায়, বা প্রতি পেজের নিচে শো করে বা দেখায়, তো এরকম যদি 1000 পেজের একটা ফাইল বা 500 পেজের ফাইলে কাজ করে, 500 বার প্রতি পেজের নিচে ওটা লিখে দিতে কত সময় লাগবে? একই জায়গায় একই লেখা কপি পেস্ট করতেও তো সময় লাগবে, তাই না? তো এরা বলতেছে লাগবে না, হেডারের মধ্যে লিখে দিলেই প্রতি পেজের উপরে চলে আসবে, ফুডারের মধ্যে লিখে দিলেই প্রতি পেজের নিচে আসবে। হেড মানে মাথা, মানে উপরের, আর ফুড মানে পায়ের তালু, তাহলে ওটা নিচের দিকে। তো এই হেডার ফুডারটা আমরা কীভাবে দিতে পারি বা হেডার ফুডারটা কীভাবে দেওয়া যাবে? তো আমরা যদি হেডার ফুডার দিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে হেডার আছে আর এখানে কি আছে? ফুডার আছে। তো আমি যদি হেডার দিতে চাই তাহলে হেডারে যাব, ফুডার দিতে চাইলে কোথায় যাব? ফুডারে যাব। তো আমি হেডারে গেলাম, হেডার দিব, হেডারে গেলাম। হেডারে যাওয়ার পর এরা বলতেছে কি ধরনের হেডার আপনি ইউজ করবেন। এখানে বিভিন্ন ধরনের হেডার এর কথা বলা আছে, এইখানে নকশা বর্ডারও আছে, কিছু মানে হেডিং আছে, এগুলো আমরা দিতে পারবো বা আমরা দেয়া যাবে। তো আমরা আপাতত ওগুলোতে যাচ্ছি না, আমরা হেডার থেকে এই যে প্রথম ব্ল্যাঙ্কটা নিলাম, মানে যা ইচ্ছা যেন লিখতে পারি। তো ব্ল্যাঙ্কটাতে ক্লিক করলাম, তখন আমাকে পেজের উপরে নিয়ে গেল এবং বলল যে এইখানে আপনি লিখে দিতে পারেন যে টাইপ হিয়ার। তো আমি এখানে লিখে দিলাম মাসুমা আইটি পার্ক। তো MASUMA মাসুমা আইটি পার্ক LIMITED লিমিটেড। তো আমি এখানে মাসুমা আইটি পার্ক লিমিটেড লিখে দিলাম। তো এইটা হলো আমি হেডারে দিলাম, এই যে এখানে দেখাচ্ছে হেডার, কিন্তু এই যে এখানে দেখাচ্ছে হেডার। তো আমি এটা হেডারে লিখে দিলাম। তো এইটা হেডারে দিলাম। এই ফাইলে যেমন 15-16টা পেজ আছে, প্রতি পেজেই কিন্তু এটা আসছে অলরেডি, এটা কিন্তু অলরেডি প্রতি পেজেই আসছে। আমরা যদি দেখতে চাই মাউসের চাকা ঘুরিয়ে দেখা যাবে প্রত্যেক পেজে হেডারে কিন্তু আসছে, প্রত্যেক পেজেই কিন্তু হেডারে চলে আসছে। তাহলে হেডারে যদি আমরা কোনো কিছু দিই সেটা কিন্তু প্রতি পেজে চলে আসবে, আমাদের প্রত্যেক পেজে কিন্তু সেটা দেখাবে। এটা হলো হেডার। এখন আসো এরপরে যদি বলে যে হেডারটা মাঝখানে দিতে হবে বা রাইটে দিতে হবে বা লেফটে দিতে হবে, তো এটা আমরা কিভাবে দিব? মাঝখানে বা রাইটে বা লেফটে দিতে হলে তোমাদের তো জানা আছে কোনো লেখা মাঝখানে রাইটে লেফটে কিভাবে দেয়, হোম ট্যাবে অ্যালাইনমেন্ট, তাই না? তবে যাবো না, কিবোর্ড থেকে দেখবে, এখন শর্টকাটে কাজ করব। তো আমরা এই যে কন্ট্রোল R দিলে রাইটে যাবে, কন্ট্রোল E দিলে সেন্টারে আসবে, কন্ট্রোল L দিলে লেফটে যাবে, গেছে কি না? তো আমি কন্ট্রোল E দিব, সেন্টারে থাকবে, আমি এটা সেন্টারে দিব। তো আমি এই যে কন্ট্রোল E দিলাম, তাহলে এটা সেন্টারে চলে আসলো। তো এই লেখাটা আমি সেন্টারে দিব, দিয়েছি কি না? তো দেওয়ার পরে এটা তো আমি হেডার দিলাম,
হেডার দিলাম। এখন আমার যদি ফুডার দিতে হয়, কি দিতে হয়? ফুডার যদি দিতে হয়, তো ফুডার দিতে গেলে আমাকে আবার ফুডারে যেতে হবে। আমি দুইভাবে যেতে পারি। একটা হলো কিবোর্ডের যে ডাউন অ্যারো আছে ওখানে চাপ দিলে ফুডারে যেতে পারবো, আবার মাউসের চাকা ঘুরে ফুডারে গিয়ে ক্লিক করলে ফুডারে যেতে পারবো। আবার আমি এইখানে এই যে গো টু ফুডার লেখা আছে, এটা সবচেয়ে নিরাপদ। সবগুলোই তোমরা পারবে, নিরাপদ হলে যে গো টু ফুডার, এই গো টু ফুডারে ক্লিক করবা, তাহলে তোমাকে ফুডারে নিয়ে যাবে, 100% নিয়ে যাবে। ঠিক আছে, তুমি কিন্তু আলাদা ট্র্যাক থেকে বাইরে চলে যাচ্ছ, মিলবে না, কিন্তু বাদ পড়ে যাবে। নতুন হয়তো একটা কিছু শেখাচ্ছি, সেটাই তোমার বাদ পড়ে যাবে, তুমি জানাগুলাই খালি কাজ করে গেলা, এর মধ্যে একটা নতুন হয়তো কোনো একটা কথা আসলো, ওইটা কিন্তু মাথায় নিতে পারবা না, কিন্তু লস হয়ে যাবে, কিন্তু খালি বসে থাকা কষ্টকর হয়ে যাবে। পুরা ক্লাস মিলে যদি একটা নতুন শেখো তাহলে ওটাই শেখা হলো। ঠিক আছে, এই জন্য একটু একসাথে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। ওরা একটু আগে গেছে তো এই জন্য এরকম হচ্ছে। জানা জিনিসে ধৈর্য রাখা খুব কঠিন, ওদেরকে আমি কয়েকদিন রিমাইন্ডার দিচ্ছি, কিন্তু ওরা এটা নিতেই পারছে না, ওরা ওদের মতো করে যাচ্ছে। তো যাই হোক, এই ফুডারে চলে আসছি আমরা। কোথায় চলে আসছি? ফুডারে আসছি। তো এখন আমি একটা ফুডার দিয়ে দিলাম, ধরেন আজকের আচ্ছা ধরেন ঠিকানাটা দত্তবাড়ি বগুড়া, তো এখানে দিলাম DATTABARI দত্তবাড়ি, এইখানে দিলাম হচ্ছে BOGURI বগুড়া, দত্তবাড়ি বগুড়া দিয়ে দিলাম। তাহলে হেডার দিয়ে দিছি, আবার ফুডারও দিয়ে দিছি কি না? এটাও প্রত্যেক পেজের নিচে আসছে, প্রত্যেক পেজের নিচে আসছে। এখন আমি যেটা দেখাবো সেটা হলো, আমি যদি মনে করি যে আমার তো কাজ শেষ, হেডারও দিছি ফুডারও দিছি, এখন আমি দেখতে পাচ্ছি আমার পেজের মধ্যে কিন্তু হাইড হয়ে আছে লেখাগুলো, এর মানে আমরা পেজের বাইরে চলে গেছি, তাই এগুলো হাইড হয়ে আছে, এগুলো আর কাজ করবে না। তো আবার যদি পেজে ফিরে আসি তাহলে কাজ করবে। এই যে উপরে দেখো ক্লোজ হেডার এন্ড ফুডার লেখা আছে, এইখানে ক্লিক করতে পারি, অথবা পেজের ভেতরে ডবল ক্লিক করলেও ফিরে আসা যাবে। এই যে ডাবল ক্লিক করলেও ফিরে আসা যাবে। এখন হেডার ফুডার আবার হাইড হয়ে গেল, মানে লক হয়ে গেল। এখন মাউসের চাকা ঘুরে দেখো প্রত্যেক পেজের উপরে বা নিচে হেডার এবং ফুডার দুটাই চলে আসছে কিনা, বা প্রতি পেজে হয়েছে কিনা। আচ্ছা, প্রত্যেক পেজে হয়েছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই হেডারে আমরা যে কোনো সময় ঢুকতে পারবো, শুধু ডাবল ক্লিক করলে হেডারে ঢোকা যাবে, পারা যায়। আবার পেজের মধ্যে ডাবল ক্লিক করলে আমরা আবার ফুডারে যেতে পারবো, পারতেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাবো, সেটা হলো এই যে আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি বা যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা একটু বোঝো। সেটা হলো, আমার প্রথম পেজে হেডার লাগবে না। প্রথম পেজে কি লাগবে না? বাকি সব পেজে লাগবে। আছে না, একটা ফাইল থাকে না, ফাইলের প্রথম পেজটা হলো কভার পেজ। প্রথম পেজ কি? কভার পেজ। ওটাতে হেডার লাগবে না। কভার পেজেও হেডার থাকবে? লাগবে না, পরের পেজ থেকে লাগবে। এরকম তো অনেক সময় লাগতে পারে বা অনেক সময় হতে পারে। তো প্রথম পেজের হেডারটা কিভাবে তুলে দিব? প্রথম পেজের হেডার তুলে দিতে গেলে তো তুমি এই অবস্থায় তুলতে পারবে না, কারণ তুমি তো হেডারেই নাই। তাই তুমি একটা কাজ করো, হেডারে ঢোকো, ডাবল ক্লিক করো, গেছো? হেডারে ঢোকার পরে এই যে ডিফাইন ফার্স্ট পেজ লেখা আছে না, এর টিক, এখানে একটা টিক দিয়ে দাও। এখানে কি দিয়ে দাও? টিক দিয়ে দাও। এইবার তুমি দেখো তো তোমার অন্য পেজের হেডারগুলো উঠে গেছে না আছে? আছে, অন্য পেজের হেডার আছে, কিন্তু প্রথম পেজে কি আছে? নাই। এবার আসো ফুডারে ক্লিক করো, ও ফুডারও চলে গেছে না? ও দুটাই চলে গেছে, ওটাই দেখাতে চাইছিলাম। তো প্রত্যেক পেজে কিন্তু চলে গেছে, কিন্তু তাহলে প্রথম পেজে হেডার ফুডার না দিয়ে অন্য পেজে দেওয়া যাবে? যাবে। সেটার জন্য তোমাকে ডিফাইন ফার্স্ট পেজ করে রাখতে হবে। আচ্ছা, আবার ডিফারেন্ট না, আচ্ছা এটা টিকটা আবার তুলে দিলাম, আবার কি আসছে? আসছে। এবার এইটা কি, এই যে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট পেজ, এইটার কাজ কি? এইটাতে একটা টিক দিব আমরা, এটাতে একটা টিক দিব। এইবার আমরা একটু দেখব যে 2 নাম্বার পেজে মনে হয় নাই। আচ্ছা, তারপরে 3 নাম্বার পেজে আছে, আবার 4 নাম্বার পেজে নাই, আবার 5 নাম্বার পেজে আছে। এর মানে এক পেজে থাকবে, এক পেজে থাকবে না, এক পেজে থাকবে, এক পেজে থাকবে না। হ্যাঁ আপু, নতুন কিছু জানা হলো? জানা হলো না? তাহলে একটু অ্যাটেনশন থাকা লাগে, তার নতুন কিছু জানা যাবে। আর ওর মধ্যে গেলে যে এগুলা কখন যে মানে মাথার ভেতর দিয়ে অন্য জায়গায় চলে যাবে তুমি ধরতেই পারবে না, যে এরকম নতুন কিছু আমি ক্লাসে বলছি। তোমার কাছে মনে হবে সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে আবার চলে গেছে। ওই যে জাল ফেলি না আমরা, জাল ফেলি তো সব মাছ ওঠে, কিছু মাছ কিন্তু চলে যায়। তো যাই হোক, এইখানে আমরা এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ দিয়ে কী করবো, এই যে উড অ্যান্ড ইভেন্ট পেজ দিয়ে কী করবো, এটা কি আমরা বুঝছি? আচ্ছা, শো ডকুমেন্ট টেক্সট, এইটার কাজ কি? এইটার কাজ কি? এইটার কাজ কি? শো ডকুমেন্ট টেক্সট। ও আচ্ছা আচ্ছা, এইবার আসো, এটা পরে বলছি, এটা একটু পরে বলছি। এই দুটা কি বুঝলাম? বুঝছি। এবার আসো এর পরে বসি। এই হেডারটা আমাকে এইটা দিতে বলেনি, ধরো কেটে দিলাম হেডারটা।
হেডার দিতে বলেছে আজকের ডেট বা আজকের টাইম বা ফুটারও হতে পারে, কিন্তু কথাটাতে কি হতে পারে, ফুটারেও হতে পারে। তো যেখানেই বলুক সেখানে আমি গেলাম, আগের যে লেখাটা ছিল ওটা তো মুছে দিলাম। আমি যদি ডেট দিতে চাই তাহলে এই যে এখান থেকে আমি ডেট দিতে পারবো, এই যে এখান থেকে যে কোনো ডেট আমি দিতে পারবো, আমাকে হাতে লিখতে হবে না, আমি হেডারে কিন্তু এই ডেটগুলো দিতে পারবো। হ্যাঁ, তুমি যদি হাতে লেখো অসুবিধা নাই, হাতে লেখা যাবে, তুমি এখান থেকেও দিতে পারবে। আচ্ছা, যদি ডেট না দিয়ে যদি বলে যে পেজ নাম্বার দিতে হবে, হেডারে কি দিতে হবে, পেজ নাম্বার, ওটা আমরা আলাদা করে আলোচনা করব, আছে কিন্তু পেজ নাম্বার। আচ্ছা, এইখানে আমি একটু অন্য বিষয়ে আলোচনা করব। ডেট টাইম লাগলে তো তুমি নিতেই পারবা এখান থেকে, কিন্তু আমি আলোচনা করবো এই যে ডকুমেন্ট ইনফো, কি নিয়ে আলোচনা করব, এইটা নিয়ে আলোচনা করব। এইখান থেকে তুমি কি কি দিতে পারবা সেটা বলি। এখানে একটু ক্লিক করো, করলে এই যে অথার লেখা আছে, মানে অথারাইজ আর কি, সংক্ষেপে অথার লিখছে। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এখানে একটা অথারাইজ নেম অ্যাড হয়ে যাবে, লিখা আসবে এমআইটি, তুমি নাম চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। এমআইটি কেন আসলো, এই কম্পিউটারের ইজার নেম এমআইটি, তোমাদের যাদের সাদিক তাদেরটা সাদিক আসছে, তো যাই হোক যেটা ওটা আসার কথা। আচ্ছা, আবার যদি যাই গিয়ে যদি এটা আগে তুলে দিই, এটা আগে তুলে দিলাম, ধরো এটা তুলে দিলাম, আবার গেলাম, এবার গিয়ে ফাইল নেম যদি দিতে বলে তাহলে ফাইল নেম চলে আসবে, নাম নাই ফাইলের নাম নাই, ওই জন্য ডকুমেন্ট 1 আসছে। আচ্ছা, আবার যদি হেডার বা ফুডার তোমাকে যদি বলে ফাইল প্যাথ দিতে হবে, ফাইল প্যাথটা কি এটা একটু বোঝো। ফাইল প্যাথটা হচ্ছে ফাইলের নাম আর ঠিকানা, তা আমরা সেভ করিনি এই জন্য কোনো প্যাথও খুঁজে পাচ্ছে না, ফাইল সেভ করা নাই তাই কোনো প্যাথ খুঁজে পাচ্ছে না। যদি সেভ করা থাকতো, তোমাদের করতে হবে না, আমি দেখাচ্ছি যদি সেভ করা থাকতো তাহলে কি হতো। ধরো ডেস্কটপে সেভ করা থাকবে কি নামে, বাংলাদেশ নামে, আচ্ছা সেভ করা আছে, এখন কি দেখাবে, প্যাথ দিলে, এখন যদি আমি প্যাথ দিই, ফাইল প্যাথ দিলে দেখো পুরা ঠিকানাটা দেখায়, সি ড্রাইভ ইউজার এমআইটি ডেস্কটপে বাংলাদেশ নামের ফাইলটা, এটা হলো ফাইল প্যাথ। তোমরা কি আমার কথা বুঝছো? আচ্ছা, এছাড়াও তুমি এইখান থেকে ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্টের যদি কোনো টাইটেল থাকে সেটা কিন্তু তুমি এখানে দিতে পারবা। তাহলে এখান থেকে বিশেষ করে এই জিনিসগুলো হেডার আর ফুডারে বেশি হয়, এই জন্য এরা এখানে দিয়ে রাখছে। এগুলো যদি না হয় কাস্টমাইজ তো তুমি লিখে দিতে পারবে। তো এইভাবে আমরা হেডার ফুডারটা ইউজ করতে পারবো, এই অপশনগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে হেডার হলো ফাইলের প্রতি পেজের উপরে বা নিচে একই লেখা দেওয়া, প্রতি পেজে না দিয়ে প্রথম পেজ বাদ দিয়েও দেওয়া যায়, এক পেজ করে বাদ দিয়েও যাওয়া যায়, তাই না? এইটা একটু দেখে পরে বলবো নি। আচ্ছা, তো এইখানে আমরা প্রথমে দিচ্ছিলাম কোম্পানির নাম, তাই না? একটু ওটাই ফিরে আনি, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলেই ফিরে আসবে, কন্ট্রোল জেড দিলেই ফিরে আসবে, পারবা অসুবিধা নাই, এই যে কন্ট্রোল জেড দিলেই ফিরে আসবে। তো আমরা পূর্বের কাজে যাওয়ার জন্য কন্ট্রোল জেড তো শিখেছিলাম নাকি, এখানে কিন্তু আমরা ফিরে আসতে পেরেছি, না আসতে পারলেও কোনো অসুবিধা নাই। তাহলে হেডার ফুডার কি সেটা কি আমি বোঝাতে পারছি তোমাদেরকে, হেডার এবং ফুডারটা কি এটা বোঝানো গেছে তো, তাই না? এবার আসো এর পরেরটা বলি, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইনসার্ট ট্যাবের, সেটা হলো পেজ নাম্বার। কি নিয়ে কথা বলবো আমরা? পেজ নাম্বার। কেউ যদি ফাইলে পেজ নাম্বার দিতে চায়, ধরো তুমি একটা বড় অফিসে চাকরি করো, কেমন অফিস, এমআইটি পার্কের মতো, তাই না? বড় অফিসে একটা চাকরি করো, তো এখন তুমি 50টা পেজ প্রিন্ট করে নিয়ে আসতেছো, যে জায়গায় প্রিন্টার আছে সেখান থেকে আসতেছো, আসার পরে ধরো তোমার একটা সুন্দরী কলিগের সাথে ধাক্কা লেগে গেল, বাংলা সিনেমা নাটকে যেরকম, তো একটা ধাক্কা লেগে গেল, তোমার হাত থেকে কাগজগুলো পড়ে গেল, তাই না? ওইভাবে তো প্রেম হয় নাকি সিনেমা নাটকে, বাস্তবে কিন্তু হয় না, বাস্তবে হয় না, ভাগ তো ঝগড়া হয়ে যাবে সত্যিকার অর্থে। তো তোমার হাত থেকে কাগজগুলো পড়ে গেল, এলোমেলো হয়ে গেল, এখন তুমি সেগুলো আবার গুছে কি করলা, তুলে নিলা, কিন্তু কোন পেজের মধ্যে কোনটা ঢুকে গেল, কোনটা আগে ছিল পরে ছিল, এলোমেলো হয়ে গেল। তো তুমি ওটা এখন সাজাতে চাচ্ছ কিন্তু কোনো পেজ নাম্বার নাই, কোনো পেজ নাম্বার নাই, তাহলে তোমাকে ফাইলটা পড়ে বুঝতে হবে কার পর কোনটা হবে, এটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার। কিন্তু পেজ নাম্বার যদি দেওয়া থাকতো, তোমার এলোমেলো হলে তুমি পেজ খালি মেলাতা, 1 নাম্বারের পর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে একটা ফাইলে অনেকগুলো পেজ যদি থাকে আর সেখানে যদি আমরা সেটাকে প্রত্যেক পেজকে আলাদা আলাদা করতে চাই, তা পেজ নাম্বার দিতে চাই, তাহলে আমরা এই পেজ নাম্বারটা কিভাবে দিব? তো এই পেজ নাম্বারটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, এই যে পেজ নাম্বারে যেতে হয়েছে। কোথায় যেতে হয়েছে? পেজ নাম্বারে যেতে হয়েছে। হওয়ার পরে বলতেছে তুমি কি পেজ নাম্বার, এই তোমরা তো বিভিন্ন ফাইল বা বইপত্র খাতা এগুলো তো দেখে আসছো, তাই না? কোনো কোনো বই বা কোনো নোটের উপরে পেজ নাম্বার থাকে, কোনো আবার নিচে পেজ নাম্বার থাকে, এক এক সময় এক একটাতে পেজ নাম্বার, কোনোটার মাঝে পেজ নাম্বার থাকে। তো এরকম আলাদা আলাদা পেজ নাম্বার কিন্তু থাকেই। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া তো লাগতো, বাড়ি যাবো ক্লাসটা শেষ করে। আচ্ছা, তো খুবই ভালো ছেলে, বুঝছো?
তো পৃথিবীতে ভালো মানুষের খুব একটা দাম নেই, বুঝছো? ভালো মানুষ হলে মানুষ বলে কি যে ও বোকা, সংজ্ঞা এরকম হয়ে গেছে। ভালো হলে বলে বোকা, আর খারাপ হলে বলে খুব চালাক। আসলে ভালো আর বোকা, চালাক আর খারাপ, এই দুটার মধ্যে তো অনেক তফাৎ, তাই না? ভালোকে ভালো বললে অসুবিধা কি? বোকা বললে তো স্পিড কমে যায়, তাই না? তো ভালো ছেলেটা ভালো। দেখো, আমার খাওয়া লাগবে এটা আমার চিন্তা নেই, ওর কিন্তু চিন্তা আছে, এটাই কিন্তু ওর দায়িত্ব, তাই না? ও তো আমাদের সাপোর্ট হিসেবে আছে, তাই না? আমার ক্লাস নিতে মনে নাও থাকতে পারে যে আমি আজকে দুপুরে খাইনি, এটা কিন্তু মনে থাকে না কাজের চাপে। তো এইটা এই যে মনে করে দিল একজন, তাহলে কি হলো? তার প্রতি আমার একটা সফট কর্নার কিন্তু তৈরি হলো, তাই না? তো আসলে এই মানুষগুলাকে সবাই বলে যে বোকা। সবাই কি বলে? বোকা। আমি বোকা বলি না, আমি বলি এরা ভালো মানুষ। আমি কি বলি? ভালো মানুষ বলে আমি। এবং এদের সাথে আমি ওইভাবেই কি করি? ট্রিট করি। মানে আমার সাথে তারা যদি কাজ করে তাদের ওদেরকে আমি ওইভাবেই দেখি। তো কারণ তাদের তো আবার আমাদের দেখতে হবে, এটা তো আমাদের আবার দায়িত্ব, তাই না? তাহলে আমরা যদি তাদের না দেখি, তারা কিন্তু আমাকে দেখবেন। আর কাউকে কিন্তু জিজ্ঞেস করেনি যে স্যার আপনি খাইছেন কি না, আমাকে কিন্তু জিজ্ঞেস করছে। তো এটা কিন্তু তুমি যেভাবে একটা পরিবেশে থাকবে তুমি সেই রকমই পাবে। দু একটা ক্ষেত্রে আলাদা হতে পারে, ধরো খুব টেরা টাইপের লোক, তুমি যতই ভালো করো ও তোমার খারাপ করবে, এরকমও আছে। কিন্তু তারা বেশি টেকসই হয় না। তারা বেশি কি হয় না? টেকসই হয় না। কোনো জায়গাতেই তারা স্থায়ী হতে পারে না। ভালো কিন্তু ভালোই, খারাপ কিন্তু দিন শেষে। আচ্ছা, সিনেমার শেষে কে মানে প্রুভ হয় বা কে ভালো থাকে? যে সৎ বা ভালো সেই থাকে। আর যারা পুরা সিনেমা মিলে দাপুটে দেখাইছে, শেষে ওদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, জেলখানায় থয়, তাই না? তাহলে মূল বিষয়টা কি বোঝাচ্ছে নাটক বা সিনেমায়? দিন শেষে ভালো মানুষগুলোর সঙ্গে ভালোই হওয়ার কথা, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমি যদি ভালো করি তাহলে আমার সাথে কি হবে? দিন শেষে ভালো হবে। তো দিন শেষে ভালো না হলেও দিনের পরে ভালো হবে, কারণ জীবনের তো দুইটা পার্ট। জীবনের কয়টা পার্ট? দুইটা পার্ট। এই যে আমরা অনেকেই পৃথিবীতে গর্ব করে বলি যে আমি একদম আল্লাহর খাঁটি বান্দা, অনেকেই বলে, কিন্তু আমার অফিসে আছে অনেকে বলে যে আমি আল্লাহর এত পছন্দের মানুষ, আমি যা বলি তাই হয়, আমি যা বলি তাই হয়। আমি যদি রসগোল্লা খেতে চাই, কোনো না কোনো ভাবে আমার কাছে রসগোল্লা চলে আসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার অনেকেই বলে আমি মুখ দিয়ে যা বলবো তাই হবে, এরকমই হয়। তো এটা তো করে তো আর একজন, তাই না? কিন্তু আমরা সেটাকে কি বলি? চলে যাবে, যা। তো এইটা আমরা কি বলি? এটা আমরা বলি। আবার অনেকে আফসোস করে, আল্লাহ রে আমি এত কিছু দোয়া করি, আমার দোয়া কবুল হয় না রে, আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না। তোমরা কি এই জিনিসটা জানো? তোমার পৃথিবীতে যত দোয়া তুমি করলা, যেগুলো কবুল হলো না, এইগুলো আখিরাতে তোমার ওই জায়গায় কবুল হবে। মানে সেগুলোর বদলে তোমাকে কি করা হবে? দেওয়া হবে। এখানে তো দেওয়া হয়নি, আল্লাহ খুশি হয়ে যাবে যে বান্দা তোমাকে তো দেইনি, তাও তুমি খুশি ছিলা, তাই তোমাকে কি করলাম? এই যে একবারে দিয়ে দিলাম। তখন কি করব স্যার? এই তখনই তো আসল দরকার, এই তখনই তো আসল দরকার। এখন তো কোনো না কোনো ভাবে তো তুমি কভার করতে পারছো, তখন তো আর কভার করা যাবে না। তো তখনই তো আসল দরকার। এখন তোমাকে পৃথিবীতে কেউ যদি $1 মিলিয়ন দেয়, ডলার, $1 মিলিয়ন টাকা না ডলার, সেইটার চেয়ে সেখানে যদি 1 নেকি দেয়, মানে একটা যদি ভালো কাজ দেয়, ওটার বিনিময়ে তুমি যদি ভালো জায়গায় যেতে পারো, আমরা যেটাকে বেহেশতে বলি, তোমরা যেটাকে স্বর্গ বলো, তো সেখানে যদি তুমি যেতে পারো তাহলে সেটাই ভালো না? তো এই জিনিসগুলো জমা থাকবে, যারা ধৈর্য ধরবে, যারা হতাশ হবে না। অনেকে দোয়া করতে করতে আল্লাহর উপর হতাশ হয়ে যায়। আমি এরকম মানুষও দেখছি, ও তো শালা নামাজই পড়ো না, যা আমার শালা এই কাম হচ্ছে না, এটা তো করা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তখন আল্লাহ বলবে যে তুমি যেহেতু ধৈর্য ধরছো, তোমাকে এখন আমি পুরস্কৃত করলাম। তাহলে যারা নাকি এই যে এরকম পাইছে সবকিছু চাই পেয়ে গেছে, তারা খালি হায় হায় করবে যে আল্লাহ আমি কেন দিছিলাম, আল্লাহ তখন না দিয়ে এখন যদি দিতা তাহলে তো ভালো হতো। তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কারণ নাই। ঠিক আছে, তা আসো তাহলে আমরা এটা কি করব? পেজ নাম্বার দেখব। কি দেখবো আমরা? পেজ নাম্বার দেখব। তো পেজ নাম্বার যদি আমরা দেখি, তো আমি যেটা বললাম, পেজের নাম্বার উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, মাঝে থাকতে পারে। তো এই জন্য অপশন আছে, এই টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, আবার কারেন্ট পজিশন একটা দিছে, তুমি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবা, যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবা। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেজ নাম্বারগুলো পেজের উপরে দেখি, তাই না? তো আমরা টপ অফ পেজে যাব। ওইখানে নিয়ে গেলে আবার আরও কিছু অপশন আসবে পাশে, বলবে যে এটা লেফটে দিবা নাকি সেন্টারে দিবা নাকি রাইটে দিবা নাকি যে এইরকম পেজ নাম্বার দিবা নাকি এরকম দিবা, থাকে না? তো আমরা ধরো রাইটে দিব, তো এই 3 নাম্বারটা রাইট। কয় নাম্বারটা রাইট? দিলাম পেজ নাম্বার।
দিয়েছি। তাহলে প্রত্যেক পেজের উপরে কি পেজ নাম্বার আসছে? খেয়াল করে দেখো হেডারটা চলে গেছে। কি চলে গেছে? হেডার চলে গেছে। এর মানে পেজ নাম্বারের যে জায়গা হেডারেরও মানে সেই জায়গা, একই জায়গায় তো দুইজন থাকতে পারে না, যে কোনো একজন থাকবে। এই জন্য হেডার চলে গিয়ে পেজ নাম্বার আসছে। আচ্ছা, তো এই যে পেজ নাম্বার আমি দিলাম, নিচে দিলে ফুটার চলে যাবে, নিচে দিলে কি হবে? ফুটার চলে যাবে। কিন্তু কথা হচ্ছে স্যার এরকমও তো আমরা দেখি যে হেডার আছে আবার পেজ নাম্বারও আছে। হ্যাঁ, দুটাও থাকতে পারে। এই খালি যদি পেজ নাম্বার দাও এরকম হবে, আর হেডার ফুটার সহ যদি পেজ নাম্বার দাও সেটারও একটা অপশন আছে, আমি তোমাদের দেখাচ্ছি। কন্ট্রোল জেড দাও, আগে হেডারে আসো। আসছো? হেডারটা রেখে ডান দিকে ক্লিক করো, কার্সরটা রেখে ইন্টার দাও, কার্সরটা নিচে আসবে। আসছে? এবার ট্যাব দিয়ে তুমি ডান দিকে চলে যাও, ট্যাব দিয়ে ডান দিকে চলে যাবে। গেছো? যেখানে পেজ নাম্বার দিবা সেখানে গেছো। যাওয়ার পর এখন তুমি পেজ নাম্বার অপশনটাতে যাবা। এখন এই যে এখানে থাকবে, ইনসার্টেও থাকবে, এখানেও থাকবে। পেজ নাম্বার অপশনটাতে যাবা। তুমি টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন এগুলো দিয়ে দিতে পারবে না। এগুলো দিয়ে কি করতে পারবে না? দিতে পারবে না। তোমাকে দিতে হবে কারেন্ট পজিশন দিয়ে। কি দিয়ে দিতে হবে? তাহলে আমি যদি হেডার ফুটার সহ পেজ নাম্বার দিতে চাই তাহলে আগে জায়গা মতো কার্সর রেখে তারপর কারেন্ট পজিশন দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? কারেন্ট পজিশন। এখন তুমি কোনটা দিবা দাও, অসুবিধা নেই, তোমার যেটা দরকার দাও। এটা দাও, এই যে 2 নাম্বারটা দাও, দিতে পারো তুমি। তো এইখানে দিলে দেখো তো এবার কি হেডার ফুটার চলে গেছে? যায়নি, পেজ নাম্বার কিন্তু চলে আসছে। কিন্তু আমরা চাইলেই এইভাবে পেজ নাম্বার কিন্তু দিতে পারি। তাহলে হেডার ফুটার সহ পেজ নাম্বার দেওয়া যাবে? যাবে। আবার শোনো আরেকটা বিষয় শোনো, সেটা হচ্ছে তুমি যদি মনে করো ওই যে এটা একই, প্রথম পেজে নাম্বার দিবা না, তাহলে এই যে এটা ক্লিক করলে প্রথম পেজে হবে না। এটা একই, এক পেজে দিব এক পেজে দিব না, এটাও কিন্তু একই, এই জিনিসগুলো একই। আচ্ছা, এখন একটু শোনো, থাক ওরকমই থাক, এখন একটু শোনো। সেটা হলো পেজ নাম্বারটা তোমার ফরম্যাট চেঞ্জ করতে বলছে, মানে 1 2 3 না, ধরো ABC দিতে হবে বা রোমান সংখ্যা, এইটা কিভাবে দিবা? তাহলে তুমি এক কাজ করো, তুমি চলে যাও কোথায়, এই যে পেজ নাম্বারে চলে যাও, গেলে এই যে নিচে দেখবা লেখা আছে ফরম্যাট পেজ নাম্বার, আছে কি না? তো এই ফরম্যাট পেজ নাম্বারে যাবা। গেছো কি? এই যে ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে নাম্বার ফরম্যাট আছে, এখান থেকে তুমি এই যে পেজ নাম্বারের ফরম্যাট চেঞ্জ করতে পারবা। করা যায়? এখান থেকে কোনো একটা নাম্বার দিয়ে, ওকে, কোনো একটা নাম্বার দিয়ে হবে না, কিছু খাইতে হবে, মাথায় আমাদের সুগারের প্রবলেম আছে। সকালে দুপুরে আচ্ছা, তাহলে আমরা পেজ নাম্বার কি চেঞ্জ করতে পারবো? আচ্ছা, এই শোনো, এই কাজগুলো তো ছোট ছোট কাজ, তাই না? কিন্তু ডকুমেন্টে কাজ করতে গেলে এই ধরনের জিনিস লাগে। তুমি যদি আটকে যাও তাহলে তুমি সবই করছো, যা করতে হচ্ছে তাই, খালি পেজ নাম্বার দিতে পারতেছ না। হেডার দিচ্ছ, পেজ নাম্বার দিচ্ছ, হেডার উঠে যায়, আবার হেডার দিচ্ছ, আবার পেজ নাম্বার উঠে যায়, বিপদ না? তাহলে এখন তোমার সিনিয়রের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই এইটা কিভাবে কি করব। তাহলে তোমার সিনিয়র বলবে যে এই কিছুই জানে না তো, অথচ তুমি খালি একটা জানো না, বাকি সব জানো, তাই না? তো তোমাকে ভাববে যে তুমি জানো না, এই জিনিসটা জানো না, তাহলে ছোটখাটো জিনিসগুলো জানতে হবে, তাই না? তাহলে এই যে আমরা পেজ নাম্বার দিলাম, হেডার ফুটার দিলাম, প্রথম পেজে কিভাবে দিব সেটা দেখলাম, একটা একটা পেজ বাদ দিয়ে কিভাবে দিব সেটাও দেখলাম, আবার পেজ নাম্বারটা কিভাবে হেডার ফুটারের সাথে দিব সেটা দেখলাম, পেজ নাম্বার ফরম্যাট চেঞ্জ করলাম দেখলাম, তাই না? ওয়ার্ড প্রসেসিং এর কাজ করতে আসি এই জিনিসগুলো তো জানা থাকতে হবে। জানো অনেক বিএসসি ইঞ্জিনিয়ারও জানে না এগুলো, অনেকেই জানে, অনেকে লোক আছে, এই যে আমাদের অনেকে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো কাজ করবে, এখন আমার করছে স্যার এটা এটা কিভাবে করে স্যার, এই টেবিলের এটা কিভাবে লিখছে স্যার, এটা কিভাবে নিয়ে আসছে। তো আসলে এক একজনের পার্ট তো এক এক, আমি আবার ওরা যেটা পারে সেটা আমি আবার পারি না, তাই না? বিষয়টা আমরা যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করবো, তাহলে এর আগে অন্ত আমাদের জানতে হবে। শোনো, একটা মানুষকে সব জানলে স্কিল বলা হয় না, সব জানলেই একটা মানুষ স্কিল হয় না। স্কিল তুমি নির্দিষ্ট একটা জিনিস ভালো পারো, ওটা তোমার ওইটা তোমার দক্ষতা, ঠিক আছে?
যেমন আমি অফিস অ্যাপ্লিকেশনটা ভালো পারি, এটা আমার দক্ষতা, কিন্তু আমি একটু অফিস অ্যাপ্লিকেশন পারি, একটু গ্রাফিক্স পারি, একটু ভিডিও এডিটিং পারি, সবই একটু একটু করে পারি, তাহলে আমি দক্ষ না। আমি দক্ষ না। আমার দক্ষতা কখন? তুমি যখন একটা জিনিস খুব ভালো লেভেলের পারো, সেইটা হলো দক্ষতা। আর এইটার মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়। এটার মাধ্যমে কি করা যায়? অনেকে আমাকে বলে আমার পাশের বাড়ির ছেলেটা কিছুই পারে না, তাও মাসে লাখ টাকা ইনকাম করে। তো কিছু পারার দরকার নাই তো, ও যে কাজ করে টাকাটা ইনকাম করে ওইটাও ভালো পারে, ওই একটা জিনিসও ভালো পারে, ওইটা তুমি ওর কাছ থেকে শিখতে যাও, তোমার 12টা বেজে যাবে। ও যে যে লেভেলের গুলা জানে তুমি ততগুলা জানো না, তাই না? কাজ পারা একটা কথা, কাজটা করা একটা কথা, কাজটা ফিনিশিং দিয়ে করে আসা আর একটা কথা। এই তিনটা জিনিস, কাজ পারবা, ওইটা করতে পারবা, মানে জানবা পারবা, আরেকটা হলো ওটা করতে গিয়ে কোনো সমস্যা হলে সেটা সলভ করে কাজটা ফিনিশিং দিয়ে বের হতে পারবা, এটা হলো স্কিল। এই জায়গাটা হলো স্কিল। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। এখন আমরা যদি ক্লোজ হেডার এন্ড ফুটার দিই বের হয়ে আসি, তাহলে বের হয়ে আসলাম, তাই না? আচ্ছা, এখন আসো যে বিষয়টা, সেটা হলো আমরা তো ইনসার্ট ট্যাবে আসছি কি না? তাহলে এই যে হেডার ফুডার, তারপরে হচ্ছে পেজ নাম্বার, এগুলো আমরা জানলাম, এগুলো কি আমরা বুঝলাম? আমরা কি এই যে লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স এগুলো বুঝলাম? এইবার আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক, টেক্সট বক্স। খুবই গুরুত্বপূর্ণ। কি? খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট দেই, এগুলো সব মুছে ফেলি আমরা। হেডার ফুডার থাক, অসুবিধা নাই। এইটা তোমরা আবার পারোই, এটা তোমরা আবার পারোই। আমি বলছি এই কোর্সের যতটুকু হয়ে গেছে ওইটুকুই মেইন পার্ট। এখন খালি ওইখান থেকে আমরা কিছু রেফারেন্স টানবো, ঠিক আছে? তোমরা কি শেপ নিয়ে কাজ করছো? শেপ নিয়ে কাজ করছো। এই শেপ এবং টেক্সট বক্স একই জিনিস, শেপ এবং টেক্সট বক্স একই জিনিস, তবে একটু তফাৎ আছে। শেপ হয় বিভিন্ন রকমের, শেপ হতে পারে ত্রিভুজ, শেপ হতে পারে চতুর্ভুজ, শেপ হতে পারে রাউন্ড, কিন্তু টেক্সট বক্স সবসময় চারখানা একটা বক্স। হ্যাঁ, আর শেপের মধ্যে আমরা যখন লিখি, শেপের মধ্যে যখন লিখি তার অ্যালাইনমেন্টটা সেন্টার থাকে, আর টেক্সট বক্সের মধ্যে লিখে অ্যালাইনটা লেফট থাকে, টপ থাকে। তো আমরা এইভাবে টেক্সট বক্স এবং শেপের নির্দিষ্ট কিছু কাজ বা এটা সেম কাজ, আচ্ছা আমারই আছে। আচ্ছা, তো এই যে আমরা এই যে কয়টা রেফারেন্স চেনা পরিচয়ের মধ্যে একটাও মুখ দেখার মতো না, মানে জিজ্ঞেস করলে আমি কি বলবো? আমি ম্যাডামের বোন, পারফরমেন্স খুবই খারাপ। ওই আমার আগের এক ম্যাডামের মামা, পারফরমেন্স খুবই খারাপ। আমার এক কলিগের বউ সকালবেলা বেসে, পারফরমেন্স খুবই খারাপ। মানে বলা যাবে না যেটা আমি শিখাইছি এদেরকে। আর হচ্ছে আর একটা কি না, তুমি তো কোনো রেফারেন্স তো আমি যে এই মানুষদের সাথে আমার দেখা হলে বলবে না যে স্যার আমার ওই ক্যান্ডিডেটটাকে কেমন শেখালেন, কিন্তু তারা তো আমি শেখালাম বলতে গেলে আমি যেটা বলবো সেটা শুনে কাজ করতে হবে, পারতে হবে, এটাই হচ্ছে পারফরমেন্স। এই জায়গাতে তাদেরকে পাচ্ছি না, কারণ তাদের শেখাতে গেলে তাদের বাড়িতে যা লাগে যে বসে বসে তাদের বসে সেটা তো সম্ভব হচ্ছে। তো আসো যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে আমরা এখন টেক্সট বক্স দেখবো। কি দেখবো আমরা? টেক্সট বক্স দেখবো। আমি আবার কিবোর্ড দেওয়ার পর
আচ্ছা, তো এইখানে আমরা যে বিষয়টা দেখছি সেটা হলো আমরা এখন টেক্সট বক্সের কথা বলছি। কিসের কথা বলছি? টেক্সট বক্সের। তাহলে আমরা যারা শেপ পারি তারা কিন্তু টেক্সট বক্সও পারবো। তো টেক্সট বক্স পারলে কি করতে হবে? তাহলে টেক্সট বক্স নিব কিভাবে সেটা একটু দেখো। এই যে এইখানে একটা ক্লিক করবা, এখানে কি করবা? ক্লিক করবা। ক্লিক করার পর এগুলা কিন্তু সবই টেক্সট বক্স, এগুলাও কিন্তু নেওয়া যাবে। তো আমি যদি ডিজাইন আলা নিই তাহলে এগুলা নিব, আর আমি যদি র একদম আমার মতো করে বানাবো তাহলে আমি নিচে চলে যাব ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্স আছে না? এই ড্র টেক্সট বক্সে ক্লিক করার পর ড্র টেবিলের মতো আঁকলেই হবে। এই যে আসলো। তো এইটার একটা সুবিধা হচ্ছে, আমি শেপ আঁকলেও তো এরকমই আসতো। এইটার সুবিধা হলো শেপে লিখলে এটা এখান থেকে শুরু হয় লেখাটা। শেপে কোথা থেকে শুরু হয়? এখান থেকে। আর টেক্সট বক্সে শুরু হয় এখান থেকে। শেপের কালারটা ব্লু কালার হয় আর টেক্সট বক্সের কালারটা সাদা থাকে। শেপের অ্যালাইনমেন্টটা মিডিল থাকে আর টেক্সট বক্সের অ্যালাইনমেন্টটা লেফট থাকে। এটা সুবিধা। কিন্তু ওই যে টেক্সট বক্স শেপটাকে যে আমরা ছোট বড় করতাম, এটারও সেম পদ্ধতি। এই যে এইটা দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। এই যে এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারবো, টেক্সট বক্সটা ছোট বড় করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস, আমরা টেক্সট বক্সটাকে মুভ করতে পারবো এই যে বাউন্ডারি ধরে। কি ধরে মুভ করতে পারবো? বাউন্ডারি ধরে। আরেকটা, এটা দিয়ে আমরা ঘোরাতে পারবো। এটা দিয়ে কি করতে পারবো? ঘোরাতে পারবো আমরা। তাহলে টেক্সট বক্সটাকে আমরা এখান থেকে ঘোরাতে পারবো। আর একটা বিষয়, সেটা হলো এই টেক্সট বক্সটা যদি কোনো সাইজ করতে বলে বা মাপ করতে বলে, সেই মাপটা আমরা এখান থেকে করতে পারবো। এগুলো তো আমাদের জানা। এখন কি কালো হয়ে আছে? এটা এই বর্ডারটা না, এটা একই, হয়তো ওইরকম দেখা যাচ্ছে কিন্তু একই। ও এই সাইডেরটা চিকন, এই সাইডেরটা এটা এই যে সিলেকশন সাইডে দিলেই হবে। ওই সিলেকশনের জন্য ওটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, এত সূক্ষ্ম জিনিস চোখে বললো তোমার। আচ্ছা, এইখানে লেখার একটা সুবিধা আছে, বা এইখানে টেক্সট বক্সে লেখার সুবিধা কি? সেই লেখাটাকে মুভ করে যে কোনো সময় পেজের বাইরেও রাখা যায়। আর নর্মাল পেজে লিখলে সেটা কি ধরে বাইরে নিয়ে যাওয়া যায়? এই যে হেডারে লিখছি, এটা কি টান দিয়ে পেজে নিয়ে আসতে পারবো? পেজের টান দিয়ে কি হেডারে নিয়ে যেতে পারবো? পারবো না। কিন্তু টেক্সট বক্সে হলে টান দিয়ে হেডারে নিয়ে যেতে পারবো, টান দিয়ে পেজে নিয়ে আসতে পারবো। এটা একটা সুবিধা। তো এখন কথা হচ্ছে, স্যার আমি কি টেক্সট বক্স নিয়ে কাজ করবো না আমি শেপ নিয়ে কাজ করবো? তা আমি এখন তোমাদের বলি, তুমি যদি লেখার কাজ করো তাহলে টেক্সট বক্স নিয়ে কাজ করবে, আর তুমি ডিজাইনের কাজ করলে শেপ নিয়ে। তাহলে এখন সিভি বানাতে গিয়ে যখন লিখতে হবে তখন কি শেপ নিবে না টেক্সট বক্স নিবে? এতদিন টেক্সট বক্স জানতা না তাই শেপ নিছিলা, এখন টেক্সট বক্স জানছো, এখন আর শেপ নেওয়ার দরকার নাই, এখন টেক্সট বক্স। না না, লেখার জন্য আলাদা, ডিজাইনের জন্য সেটার জন্য তো শেপ নিবাই। যেমন এই যে এই সিবিটার কথা বলতেছি তোমাদের, আমি এখন বলি তোমাদের এই সিবিটার কথা বলি। যেমন এই সিবিটা যদি বলি, দাঁড়াও, এটা না এর আগেরটা, এই যে এর আগের যে সিবিটা ছিল এটা। আচ্ছা, এটার কথা বলছি। এর মধ্যে যে জান্নাতুন নাইম আমরা শেপে লিখছিলাম না, টেক্সট বক্স দিয়ে লিখলেও হবে, কারণ এইটা তো করার পরে, প্রিন্ট করার পরে ওটা কি চিল্লায় বলবে যে আমি শেপ, ও তো বোঝার উপায় নাই। ও টেক্সট বক্সে যা শেপও তাই। এই যে নিচের যে লেখাটা লিখছি এটাও কিন্তু টেক্সট বক্সের মধ্যে লিখতে পারি, আমরা শেপেও লিখতে পারি। অসুবিধা কি? যদি নির্দেশনা হয় শেপে করবো শেপে, কিন্তু নির্দেশনা না থাকলে আমি টেক্সট বক্সে করতে পারি। এই শেপে করলে প্রবলেম কি হয়েছে বলি? শেপে করলে তোমাকে শেপটা নেওয়া লাগছে, নেওয়ার পরে মাঝখানে লিখতে হয়েছে, অ্যালাইনমেন্ট চেঞ্জ করে ওখানে নিয়ে যেতে হয়েছে। আর শেপে টেক্সট বক্সে হলে কোনো কাহিনী নাই, জাস্ট নিয়ে কোনো কাহিনী নাই, হয়ে গেল। আবার এটার ঘটনা আছে, পেছনের কালারটা যদি লাল হতো আর এর কালারটা যদি শেপ হতো তাহলে এটা ব্লু কালার আসতো, তোমাকে আবার ওটাকে ওর সাথে মিল রাখার জন্য লাল করা লাগতো অথবা নো ফিল করা লাগতো। আর টেক্সট বক্স নিলে সাদা আসবে, টেক্সট বক্স নিলে সবসময় সাদা, তুমি খালি নো ফিল করে দিবা, হয়ে গেল, একই কথা। আর সাদা হলে তো কোনো ঝামেলা নাই। তো আসো, টেক্সট বক্স যদি আমি নিই, তো টেক্সট বক্সের কথা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে আমি এখানে একটা টেক্সট বক্স নিয়েছি। নেওয়ার পরে আমি এখন তোমাদেরকে নতুন কিছু অপশন শেখাবো। নতুন না, তোমাদের কাছে কিছু পুরাতনই। ধরো এর মধ্যে যদি আমি লিখি তাহলে ইজিলি লেখা যাবে না? শেপের মধ্যে লেখার আগে বোঝা যায় না লেখা হবে কি না, আর টেক্সট বক্স আগের থেকেই লাফাচ্ছে যে আমি লিখবো, তাই না? আচ্ছা, ধরো আমি এখানে লিখলাম MASUMA, মাসুমা IT পার্ক, LIMITED লিমিটেড, মাসুমা IT পার্ক লিমিটেড।
তোমাদের কোর্সের শেষের 10টা ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষের 10টা ক্লাসে যদি কেউ না থাকতে পারে তাহলে তার এই MIT পার্কে কোর্স করা মানে আমার কাছে করা আর ওই যদু মধু কদু কারো কাছে করা একই কথাই হলো, একই জিনিসই শেখাবো আমরা, এগুলাই তো প্রোগ্রামে আছে তাই না? কিন্তু শেষের 10টাতে আমি আলাদা কিছু শেখাবো, যেগুলো আমি জানি সেগুলো আমি শেখাবো। বুঝতে পারছো কি? এই জন্য শেষের 10টা ক্লাস খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে অনেকে ভাবলো যে তাহলে আর আসার দরকার নেই, শেষের 10টাতে আসবে, তাহলে আবার হবে না, তারা ধরতে পারবে না, ওরা যতই চেষ্টা করুক ধরতে পারবে না। তা আসো যে ব্যাপারটা সেটা হচ্ছে টেক্সট বক্সে কি লিখতে পারছো? এখন এই টেক্সট বক্সে যেটা লিখছো এইটা যদি তুমি ঘোরাতে চাও, ঘোরাতে চাইলে তোমার তো জানা আছে যে টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশনতে ঘোরানো যায় না? আর অ্যালাইন টেক্সট দিয়ে যে মিডিল করা যায়, তারপরে টপ করা যায়, বটম করা যায়, রাইট করা যায় কি না? সোজা করো, আবার সোজা করো। আর অ্যালাইন টপ থেকে টপ, বটম, লেফট এগুলো তো জানছোই আগে। আর এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে এই যে হোম থেকে এই যে লেফট সেন্টার রাইট এ জানতে হবে, কারণ এটার লেখা তো অনেক সময় মাঝখানে আসতে পারে তাই না? আচ্ছা থাক, যেরকম ছিল ওরকমই। এবার শোনো আর 2টা জিনিস শোনো, সেটা হচ্ছে নতুন কিছু শুনতে হবে না, 2টা শোনো। একটা হলো ফিল কালার, এটা তো তোমরা জানো। একটা হলো আউটলাইন কালার, এটাও তো তোমরা জানো। আউটলাইন মোটা করা যায়, ফিল কালার নান করা যায়, এগুলো তো জানো। আর এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই যে টেক্সট বক্সটা দেখতে পাচ্ছ বা শেপ যেটা দেখছো এর পেছনে তো তোমরা খালি কালার করা শিখছো তাই না? আজকে একটু আমরা অন্য কিছু শিখি, যে খালি কি কালার করা যায়। দেখো কালার ছাড়াও এই যে আমরা মোর কালারে যেতে পারি, বলছি মনে হয় না? আচ্ছা তাহলে তো এগুলো আলোচনা করেছি। মোর কালারে আমরা যেতে পারি, আর একবার দেখি। মোর কালারে যে আমরা এই যে কাস্টমাইজ থেকে নিজেরা কালার তৈরি করতে পারি, এই যে পার্সেন্টেজ চেঞ্জ করে কালার তৈরি করতে পারি, হ্যাক্সা কালার কোড দিয়ে কালার তৈরি করতে পারি, এইটা ওইখানেও যায় এখানেও তাই। আচ্ছা এর চেয়ে একটু অ্যাডভান্স আলোচনা করি, যেহেতু এটা আলোচনা করেছি। তো এই যে শেপ ফিলে গেলাম, গিয়ে আমি কি করলাম, এই যে পিকচার তো আলোচনা করেছি, ছবি দেওয়া যায় এটা আলোচনা করেছি। এই গ্রেডিয়েন্ট কালারে যাব, এটাও আলোচনা করেছি। আচ্ছা আজকে একটু বেশি আলোচনা করি, সেটা হলো যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবা তুমি, করছো? করার পর আবার যাবা ফিল কালারে, গেছো? ওইখান থেকে গ্রেডিয়েন্টে যাবা, গেছো? ওইখান থেকে নিচে যাবা, মোর গ্রেডিয়েন্টে যাবা। অতিরিক্তটা আলোচনা করি। এইখান থেকে সেই দিন শুধু বলেছিলাম প্রিসেট গ্রেডিয়েন্ট থেকে তুমি এগুলা নিতে পারবা টেক্সট বক্সটা সাজানোর জন্য, এই পেছনে ডিজাইন করার জন্য এইখান থেকে এগুলো নিতে পারবা। আমার কথা কি বুঝতে পারতেছ? সেই দিনের ক্লাসটা মনে থাকলে এটা বোঝার কথা। তাহলে এইটা আমি শুধু রেডিমেড শেখাইছিলাম, আজকে শেখাবো নিজেই কালার কিভাবে দেওয়া যাবে। তো এই যে দেখো নিজে কাস্টমাইজ কিভাবে করবা, এই যে নিচে গ্রেডিয়েন্ট স্টপটা আছে না, এই স্টপের যে কোনো চ্যানেলে ক্লিক করে নিচে থেকে কালার দিলে, যেমন লাল দিব তাহলে লাল, এইটাতে দিব আমি সবুজ তাহলে এই যে সবুজ, এইখানে দেবো আমি হলুদ তাহলে এখান থেকে হলুদ। তাহলে দেখো তো 3টা কালার, মনে হয় লালটা দেখা যাচ্ছে না, একটু এটা নড়ালে দেখা যাবে, এই যে নড়ালে দেখা যাবে। তো এইখানে আমি 3টা কালার ব্যবহার করতে পারছি কিনা, লাল, সবুজ আর হলুদ, পারছো? আচ্ছা লালটা দেখা যাচ্ছে না তাই তো? আচ্ছা এই যে এই টাইপ চেঞ্জ করে দাও, দেখা যাবে, টাইপটা চেঞ্জ করে দাও, এখান থেকে টাইপ চেঞ্জ করে দাও। টাইপ চেঞ্জ করে দিলে দেখতে পাবে, এই যে টাইপ চেঞ্জ করে দিলে দেখতে পাবে, এই টাইপ চেঞ্জ করে দিলে দেখা যাবে। হ্যাঁ এই যে টাইপ চেঞ্জ করে দিলে দেখা যাবে। ডিরেকশন, এই যে ডিরেকশন চেঞ্জ করে দিলে ওই রকম হবে, যে ডিরেকশনে দিবে সেই ডিরেকশন অনুযায়ী হবে। তাহলে নিজেরা কাস্টমাইজ করতে পারবো। মোর গ্রেডিয়েন্ট কালার, মোর গ্রেডিয়েন্ট কালার। আরেকটা দেখাইনি, সেটা একটু দেখো না, দেখাইছি নাকি? সেটা হলো বলছি না তোমাদের ক্লাসে কিন্তু আমি অগ্রিম কিছু জিনিস আলোচনা করছি। এই যে শেপ ফিলে এসে এই যে টেক্সচার থেকে আমরা যে কোনো ডিজাইন করতে হয়, যে কোনো ডিজাইন করতে হয়, পারবে না? আচ্ছা তাহলে এখন আসো আমি যেটা বলবো সেটা একটু শোনো। আচ্ছা আমি তোমাদের একটু দেখাই, সেটা হলো